এটা বলল কারণ আজকের অভ্যাস আগামীকালের অভ্যাস। আজ যদিও রান্না করতে দেয় তাহলে আগামীতেও নাজহা রান্না করবে। আর বউকে বেশি লাই দেওয়ার মতো মানুষ তৌসির নয়, তাই কষ্ট হলেও নাজাকে লাকড়ির চুলাই রান্না করতে হবে। তৌসিরের কথা শুনে নাজা কঠোর চোখে এক নজর তৌসিরের দিকে তাকিয়ে তারপর চোখ ফিরিয়ে লাকড়ির চুলায় আগুন ধরানোর জন্য লাকড়ি দিতে দিতে মনে মনে বলে, এক খবিশ কিপটার সাথে সংসার করতে হবে। ছি, এত ছোট লোকে কারবার মানুষ কিভাবে করে? এত ছোট লোক মানুষ কিভাবে হতে পারে? পার্থ, সামান্য গ্যাসের জন্য এত কথা, না জানি কত কি দেখতে হয় আর শুনতে হয়। তৌসির নাজাকে নিজের কাজ করতে দেখে এবার নিজে দুটো প্লেট ধুয়ে পরিমাণ মতো ভাত নিয়ে নেয়, সাথে ফ্রিজ থেকে 2 টুকরো লেবু আর 2টো কাঁচামরিচ নিয়ে নেয়। এগুলো মরে গেলে তৌসির করতো না, রান্নাঘরে তো আসেই না। কিন্তু কি করবে এখন, বউকে বেশি কষ্ট দিলে আবার কলিজা খুঁতখুত করে, তাই নিজেই করে নিচ্ছে যতটুকু পারছে। নাজা মাছ ভাজতে দিয়ে একটা পেঁয়াজ আর যা যা লাগে কেটে নেয়, তারপর মাছ 2 পিস ভেজে হাতে নিয়ে রাখা 2 প্লেটে রেখে দেয়। ঘেমে একেবারে ওর অবস্থা খারাপ, একটা এসি ফ্যান কিছুই নেই। নাজা নিজের ওড়না দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে তৌসিরের দিকে তাকিয়ে বলে, নিন, নিয়ে যান। তৌসির এক নজর ঘেমে লাল হয়ে যাওয়া নাজার দিকে তাকায়। ভেবেছিল একবারই তাকাবে, তারপর চোখ ফিরিয়ে নেবে, কিন্তু তার হলো না। চোখ সেই ঠেকেই গেল নাজার মুখ পানে। আর ঠেকবেই বা না কেন, এত সৌন্দর্য মেয়েটা। গরমে ঘেমে ও সমস্ত মুখখানি রক্তাভ হয়ে উঠেছে, ঠিক সূর্যোদয়ে আকাশে জ্বলে ওঠা আগুন রাঙা আভার মতো। গাল দুটো লাল হয়ে গেছে পূর্ণ পলাশ ফুলের ন্যায়, তপ্ত কিছুটা। ঘামে ভেজা রক্তিম ঠোঁটজোড়া শিশির সিক্ত জবা ফুলের মতো লালিমায় ভরপুর হয়ে গেছে। বড্ড কোমল ও আকর্ষণীয় লাগছে অধরজোড়া। হেমন্তের ঘন পান্নাখচিত রত্নখানি ওর নয়ন দুটি। নাজার এই পান্না নয়নে ক্লান্তি থাকলেও ঝড়ে পড়ছে অসীম মায়া। ওর শোভন নাসিকা ঘামে ভিজে একদম বেহাল। ওর নাসারন্ধ দেখে মনে হচ্ছে এই শিশিরে ধোয়া পাহাড় চূড়ার উপর কপালে উপচে পড়ছে ছোট ছোট চুল। তহসিন নাজার এই লাল হয়ে যাওয়া মুখ দেখে ফিসফিসিয়ে বলে, কাম করে নাই একটু, আর দেখে মনে হইতেছে কাম করে দুনিয়ায় উল্টে দিছে। নাজা গরম তালে কিছু শুনে না, চুপচাপ বেরিয়ে যায় রান্নাঘর থেকে। জান পালাও পালাও বলছে, শুধু জীবনটাই তেজপাতা, আর কিছু না। এত গরম এত গরম। তৌসিফ নাজাকে যেতে দেখে আর কিছু বলে না। প্লেটগুলো খাওয়ার রুমে নিয়ে যায়। ওখানে কেরামত আলী পাটি বিছিয়ে বসে আছে। ওদের বাড়িতে ডাইনিং টেবিল এসব নেই, সবাই নিচেই বসে খান পাটি বিছিয়ে খাওয়ার রুমে। তৌসিফ প্লেটগুলো পাটিতে রাখতে রাখতে বলে, যা কেরামত, হাত ধুইয়া ফ্রিজ থেকে ঠান্ডা পানি আর গ্লাস লইয়া আয়। কেরামত আলী উঠতে উঠতে বলে, যাইতাছি ভাই, ভাবির হাতের রান্না বইলা কথা, আজ ইচ্ছা মতো খামু। তৌসির মেকি হেসে বলে। দেখি তোর কোন শাউয়ের আনছে, তোর শাউয়ের ভাবি। নাজা রুমে এসে ওয়াশরুমে যায়। ঘামে ভিজে গেছে একেবারে, তাই গোসল করে নেয়। গোসল করতে করতে ফজরের আজানও পড়ে যায়, তাই অজু করে একেবারে বের হয়ে কাবার থেকে নিজের তেলের বোতল নেয়, হাতে পায়ে মাখবে বলে। নাজা এক্সট্রা কিছু মাখে না, লোশন আর অলিভ অয়েল, তেল ছাড়া। তেল বের করে দেখে তেলের বোতল শেষের দিকে। তাড়াহুড়ো বিধায় কিছুই কেনা হয়নি, যা ছিল তখন আপাতত তাই নিয়ে এসেছে। 1 ফোঁটা তেল হাতের তালুতে নিয়ে মেখে নেয় মুখে আর হাতে। তখনই তৌসির ঢেকুর দিতে দিতে ঘরে ঢুকতে ঢুকতে বলে, রান্না তো সেই মজা হইছে, তালুকদার মাইয়া পেট ভরে খাইলাম ভাত। নাজা তৌসিরের কথায় ওর দিকে তাকায়। ছেঁড়া মশলার দাগযুক্ত সাদা পাঞ্জাবি পরা, লুঙ্গি সোজা হাঁটুর উপর অবধি। এত অগোছালোর মধ্যেও বেশ সুন্দরই লাগছে ওকে, কিন্তু নাজার চোখে সুন্দর লাগছে না। নাজা চোখ ফিরিয়ে নিয়ে কাবার্ডের তেলের বোতলটা রাখতে রাখতে বলে, এই যে শুনছেন? তৌসির ওর কথায় উত্তর দেয়। যে শুনছি। নাজা পিছনে ঘুরে ওর মুখ পানে নিরলস চোখে তাকিয়ে বলে, আমার ব্যবহার করার মতো তেল শেষ হয়ে গেছে, এনে দিবেন? তৌসিফ ভুরু কুচকে প্রশ্ন করে। কি তেল মাখো? আমি অলিভ অয়েল তেল মাখি, এনে দিবেন? তৌসির অলিভ অয়েলের কথা শুনে নাক মুখ সিটকিয়ে বলে, নবাবের বেটি, বাজারে জিনিসপত্রের যেই দাম, সরিষার তেল গায়ে মাখো, অলিভ অয়েল আর মাইরো না। তৌসির এই সীমাহীন কিপটামি দেখে নাজা আর চুপ থাকতে পারে না। মন চায় উষ্ঠা মারতে ওকে, কিন্তু এই মনের চা পূরণ হবে না। নিজেকে দমিয়ে নাজা দাঁতে দাঁত চেপে বলে, এত কিপটামো কেন করেন আপনি? টাকা পয়সা কি কবর নিয়ে যাবেন? তৌসির ফাজলামি করে মাথা নাড়িয়ে বলে। কবরের পাশে রাইখা দেবো। নাজার গা জ্বলে যায়, রাগে টাস করে বলে ওঠে, দেখেন, আপনার এই কিপটামির কারণেই আপনি মরবেন। ছি, কত ছোট লোক আপনি। তৌসির নিজের লুঙ্গির ভাঁজ কোমর থেকে ছুটাতে ছুটাতে দীর্ঘশ্বাস ফেলে বলে,
তোমার সাউয়ার লগে তোমার মুখও ফাড়তে হইব, দেখতেছি, নত তোমারে দমাইতে পারতাম না। নাজার গা ঘিনঘিনিয়ে ওঠে। এমন নিকৃষ্ট কথা শুনে নাজা শরীরে বাঁকিয়ে উঠে বলে, ছি, কত নোংরা আপনি। হ, আমি নোংরা, আমি ড্রেনের পানি থেকেও নোংরা, তাতে তোর কি? এই বলতে বলতে নাজার সামনে এসে দাঁড়ায়। তৌসিরকে নিজের সামনে আসতে দেখে নাজা পেছনে ঘুরতে ঘুরতে বলে, আমারই তো সব। আপনার মতো নোংরার সাথে সংসার করতে হবে যে আমার। এই বলে নাজা সামনের দিকে এগোতে থাকে। তৌসির পেছন থেকে ওকে জাপটে জড়িয়ে ধরে। নাজার চুলগুলো খুলে দিয়ে নাজার গলায় নাকমুখ ঠেসে ধরে। নাজা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। গা ঘিন্নায় গুড়িয়ে যাচ্ছে, অন্তর ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। তৌসির ওকে এভাবে চুচ্ছে, না জানি কি করেছে। নাজা দুই হাত দিয়ে তৌসিরকে ঠেলে দিতে নেয়, কিন্তু তৌসির সরে না। উল্টো নাজার দুই হাত ধরে শক্ত করে ওর পেটের সাথে চেপে ধরে। নাজা দম বেরিয়ে আসতে নেয়। নাজার শরীর ঝাঁকিয়ে কেঁপে ওঠে। তৌসির নাজার কাঁধে নিজের ঠোঁট ছুঁইতে নাজার গলার দিকে হাত বাড়ায়। নাজা এটা দেখে কিরমির করে চোখ বুজে নেয়। তৌসির নাজার গলায় নিজের ডান হাতের বৃদ্ধা আঙ্গুল বুলিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলে, গলায় বেশি ব্যথা পেয়েছিলে? এখন ওর আগে ফুসতেছি মনে মনে। নাজা দাঁত চেপে তৌসিরের হাত নিজের গলা থেকে সরিয়ে বলে, না, রাগ করব কেন? আপনার উপর রাগ করার কোনো অধিকার আছে আমার? আপনি বিয়ে করেছেন, কিনে নিয়েছেন, এখন মারলেও ভালো, কাটলেও ভালো। আমার রাগ আপনার উপর কি আদৌ খাটে? তৌসিরের শান্ত নরম মেজাজটা নাজার কথায় বড্ড গরম হয়ে যায়। নাজাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে নাজার ঘাড়ে থুতনি চেপে ধরে জোরে জোরে শ্বাস নিতে থাকে। তৌসিরের ক্লিন শেভ করা মুখে এখন নতুন করে ছোট ছোট খোঁচা খোঁচা দাড়ি উঠছে। এই দাড়িগুলো বেশ ধার বলতে গেলে, আর এখন এগুলো নাজার গাঢ় কাঁধের ত্বকে বিচ্ছে। আবারও গাঢ় কাঁধে উপচে পড়ছে তৌসিরের উষ্ণ শ্বাস। নাজার খুব কষ্ট হচ্ছে। এই মুহূর্তে সব এলোমেলো হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি প্রাণ পাখি মাঝি উড়াল দিবে নিজ গন্তব্যে। তৌসির কিরিমিরি খেয়ে বলে, একটু রোমান্টিক মুডে আইলাম, অমনিতে তোমার সাউয়া কথা শুরু হয়ে গেল। দৌড়বাল। নাজা এখন আর নড়ে না, চুপচাপ দাঁড়িয়ে থেকে উত্তর দেয়। এখন এইসবের সময় নয়, ফজরের নামাজ পড়তে হবে, ছাড়ুন। তৌসির ছাড়ে না। তৌসির ওকে একইভাবে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে আর নরম সুরে বলে, তোমায় জড়াই ধরলে কেন জানি মনে হয় পৃথিবীর সব শোক আমার হইয়া গেছে। তৌসিরের কথায় নাজা অলতো সুরে বলে, আর কত সময়? আজান হয়ে গেছে, নামাজ শেষে ধরবেন, এখন ছেড়ে দিন। তৌসির নাজার গালে আবারও নিজের ঠোঁট ছোঁয়ায়। গম্ভীরভাবে নাজা কেঁপে ওঠে। সাথে সাথে তৌসির ওকে বলে, না, আর ধরবো না। আমার আবার সব সময় মুড আসে না এসব প্রেম ভালোবাসার। এই বলে নাজাকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে নাজা ছিটকে দূরে সরে যায় তৌসিরের থেকে। জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে, রাক্ষসের মতো শরীর দিয়ে জড়িয়ে ধরেন। এই বলে এক গ্লাস পানি হাতে নিয়ে বিছানায় বসে খেতে শুরু করে। এই ফাঁকে তৌসির নিজের পাঞ্জাবিটা খুলে নাজার দিকে ছুড়ে দিয়ে বলে, এইটা ভালো করে ধুয়ে সেলাই করে দিও। 1200 টাকাতে কিনা 12 মাসও পড়তে পারি নাই। এই হুকুম ছেড়ে তৌসির কাবার থেকে আরেকটা লুঙ্গি নিয়ে বাথরুমের দিকে চলে যায়। নাজা পানি খেয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। না জানি কি হয় আজ না কাল তৌসির নিশ্চিত নিজের অধিকার নিয়ে নিবে। তখন নাজার কাছে নিজের বলতে কিছুই রইবে না। নাজা তো নিজের এই ইজ্জতকে বুঝবার পর থেকে তালা ভাইয়ের ভেবে এসেছে। তবে আজকে না তো নিষ্ঠুর সমাপ্তি হচ্ছে এই ভাবনার। কেন হচ্ছে এমন? তৌসির শাওয়ারের নিচে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে থাকে। তৌসিরের মন খাবলাচ্ছে, নিজেকে সামলাতে কষ্ট হয় বড্ড। কি করবে বুঝে পায় না। চারিদিকেই মরণ, যেদিকে যায় সেদিকেই যন্ত্রণা। আগামীকাল সমাবেশ তন্ময় চাচা, সকালে গিয়ে সব চেক দেওয়াতে হবে নিজে থেকে, নয়তো বোমা টোমা থেকে যেতে পারে। শত্রুদের তো আবার অভাব নেই, যে যেমনে পারে অমনে যাইতা ধরে। বাজছে স্লো বিটে স্পিকারে। নিজের বারান্দায় বসে আছে ইকরা। বসে বসে এই গান শুনছে। দেশে আসার পর থেকে ঘুমের ইঞ্জেকশন নিতে নিতে শরীরের অবস্থা ধ্বংসপ্রায় কেল্লার মতো। ফজরের আজান হয়েছে একটু আগে। সূর্য উদয় হচ্ছে ধীরে স্থিরে। ঘুম নেই চোখে। আজ ঘুমের ইঞ্জেকশন দেয়নি ওকে ও স্বার্থপর বাবা চাচারা, তাই আজ একটুখানি বিরহে পড়তে পারছে। ইস, কি ভাগ্য ওর, কত নিষ্ঠুর ভাগ্য। নিজের প্রিয়তমাকে পেল না তো পেলই না, সাথে তাকে না পাওয়ার বিরহে একটুখানি পড়তে পারছে না। সিগারেট টানছে, চোখ মুখ লাল হয়েছে, নীলচে চোখ দুটো লাল বর্ণের ধারণ করেছে। নিয়তির নিষ্ঠুরতার ছাপে আজ তলিয়ে গেল নিষ্পাপ চাওয়াখানি। ও পেলই না আর ওর আপন প্রিয়তমাকে। বুকের ভেতরটা চিৎকার করতে করতে গলা অবধি এসে আটকে গেছে। ইকরার লালচে চোখে বুক ভরে শ্বাস ফেলে। আর হাতে ফোনের স্ক্রিনে একটা ফটো, যা নাজার পান্না নয়নার। ইকরা নাজার আখিদয় জুম করে দেখতে থাকে অসহায় চোখে। এই নয়ন শুধু নয়ন নেয়, তা এক অব্যক্ত প্রেম।
ইকরাবের না পাওয়ার আকাঙ্ক্ষা। এমন সময় গানের একটা লাইন এসে কানে বাজে। এই লাইনটা শুনে নাজার মায়াময়ী মুখটা ইকরার বের চোখের সামনে ভেসে ওঠে। সাথে সাথে ইকরাব আহত সুরে বলে ওঠে, তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা কোনো ললসা ছিল না, বরং ছিল এক নিরুপায় চাওয়া। এই জন্ম যদি ব্যর্থ হয়, পুনর্জন্ম তো কেবল কল্পনা। মাথা নিচু করে নেয়। এই বলে চোখ চোখ বেয়ে টুপটাপ করে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে। কর্ণপাত হয় আবারও দুখানা খণ্ড লাইন। সাথে সাথে ইকরাব আফসোসের সুরে বলে, তোমায় আপন করার তীব্রতা আমার ফেলা শেষ শ্বাসটুকুর ঘাটতি। এই বলে হাত উল্টো পিঠে চোখ মুছে নিতে নিতে নিজেকে শুধায়। জানি পূর্ণতা দূরের স্বপ্ন, তাও এই জন্মেই তোমায় আমার বলার যে ব্যাকুলতা, তা জন্ম জন্মান্তরেও ঊর্ধ্বে যে প্রিয়তমা। একটা অন্ধকার পুরনো স্যাঁতস্যাঁতে ঘরে বসে আছে 27 বছরের এক রমণী। তার চোখে মুখের অবস্থা ভয়াবহ, চোখ দুটো লাল হয়ে আছে। কোটর থেকে মনে হচ্ছে বেরিয়ে আসতে চায়। মনির দেয়, ঠোঁট শুকিয়ে ফেটে গেছে, মাথার চুলগুলো কাদায় মাখা, শুকিয়ে গিয়ে বিশ্রী জট বেঁধে আছে। পরনের কাপড় ছেঁড়া, শরীরে অল্প অল্প কাপড়ের টুকরা লেগে আছে। ধুলো, ময়লা আর অজানা দুর্গন্ধে আচ্ছন্ন পুরোটা শরীর। তার 4 দিন ধরে খাবার জুটেনি। অভুক্ত দেহ নাভি পর্যন্ত শুকিয়ে ভেতরে গুটিয়ে গেছে। জিভ হাতখানেক লম্বা হয়ে তৃষ্ণায় বেরিয়ে আছে, অথচ আশেপাশে কোথাও এক ফোঁটা পানি নেই। চারিপাশে অন্ধকার, কেবল একটি দরজা, সেটিও বাইরে থেকে শক্ত করে আটকানো। ও দেয়ালের ছোট ছোট ফাঁক দিয়ে আসা ম্লান আলো ছাড়া আর কিছুই নেই এই কারাগারে। তার সামনে রাখা আছে এখন শুকনো বাসি দুটো রুটি আর এক গ্লাস ঘোলাটে পানি। ক্ষুধার যন্ত্রণায় মেয়েটা সেই বাসি রুটিগুলো কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। প্রথম রুটি শেষ করতে না করতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, গলায় রুটি আটকে গেছে। হাঁপাতে হাঁপাতে সে হাত বাড়িয়ে গ্লাসের পানি তুলে নেয়। তীব্র তৃষ্ণায় এক কুলি গিলে ফেলে, আরেক কুলি মুখে দেয়, কিন্তু গলা দিয়ে আর নামতে পারে না। সেই পানিটা ছিল ড্রেনের পচা পানি। সাথে সাথে মনে হলো গলার ভেতর বড় কোনো মাছের কাঁটা বিঁধে গেছে। মেয়েটা বুক ফেটে কাশতে থাকে। চোখ দিয়ে পানি নয়, এবার লাল রক্ত ঝরতে শুরু করবে। মুহূর্তের মধ্যে সেই রক্ত চোখ থেকে গড়িয়ে মুখ দিয়ে বেরোতে থাকে। যন্ত্রণা সহ্য করতে না পেরে মেয়েটি গলা চেপে ধরে ছটফট করতে থাকে। একসময় গলা ফেটে ধপধপ করে রক্ত ঝরতে শুরু করে। মাথাটা টাস করে লুটিয়ে পড়ে ওর স্যাঁতস্যাঁতে পোকায় ভরা মাটির উপর। আধমরা মাছের মতো শরীরটা কাঁপতে কাঁপতে ছটফট করতে থাকে। তার প্রতিটা শ্বাস মনে হচ্ছে মৃত্যুর করাল থাবার সাথে শেষ লড়াই। পোকাগুলোর কানে চুলের ভাঁজে ঢুকে গিয়ে কামড়াতে থাকে। এতে মেয়েটা জান সপে চিৎকার করতে চায়, কিন্তু পারে না, গলায় কাটা আটকে যাওয়ার জন্য। ওকে এমন কাতরাতে দেখে সামনে দাঁড়িয়ে থাকা লোকটি পিশাচের মতো হেসে বলে, দেখ মাগি কেমন লাগে মাগিগিরি করলে, আমাগো সাথে করতে নিচ্ছিলি, এবার বুঝ ঠেলা। গ্রীষ্মের দুপুরের তপ্ত রোদে হাঁটছে তৌসিরা নাজা। আজ রোদে রশ্মি নিদারুণ প্রখর, মনে হচ্ছে জ্বালিয়ে দেবে মুহূর্তে জমিনের বুকে সমস্ত কিছু। এতটাই প্রখর যে রোডে যদি এখন পানি ঢালা হয় তাহলে তেলে পানি পড়ার মতো তেজ দেখাবে। এই রোদে হাঁটার কারণ নাজা টিকা দেওয়া। নাজা টিকা দিয়ে এলো। আজ 3 নাম্বারটা দেওয়ার কথা ছিল। তৌসিরদের গ্রামের প্রাইমারি স্কুলে এটা দেওয়া হয়। তৌসির নিয়ে এসেছে ওকে, মহিলা ডাক্তারও ছিলেন, তার তেমন অসুবিধা হয়নি, তাড়াতাড়ি দিয়ে এসেছে। তৌসির পার্টি অফিস যাওয়ার জন্য বেরোচ্ছিল, তখনই ওর বিবি যান ওকে নাজাকে নিয়ে আসতে বললেন। অনেক জরুরি কাজ ছিল অফিসে, তারপরও নিয়ে এসেছে, কি আর করবে। বউ যখন ওর, কষ্ট তো ওকেই করতে হবে। নাজা অনেক ধীরে ধীরে হাঁটছে। ওর হাঁটা দেখে তৌসির বিরক্তির সুরে বলে, একটু তাড়াতাড়ি হাঁটো না। নাজা তৌসিরের কথায় গুনগুনিয়ে বলে। আপনার তাড়া থাকলে আপনি যান, আমি ধীরে ধীরে হেঁটে আসবো। নাজার কথা কর্ণপাত হয় তৌসিরের, কিন্তু তর্ক করে না। কারণ তৌসির এই মুহূর্তে উপলব্ধি করতে পারছে যাদের বুদ্ধি বিদ্যা একটু কম তারাই তর্কে বিদ্যায় পারস্য। তাই আর তৌসির কিছু বলে না। তখন ওর চোখ পড়ে সামনে দিয়ে আসা আইসক্রিমের গাড়ি, যেটা আজকির ভাই নিয়ে এসেছেন। আজকির ভাই তাদের গ্রামের আইসক্রিমওয়ালা। তৌসির নাজাকে জিজ্ঞাসা করে। আইসক্রিম খাবা? নাজা মনে করে হয়তো দোকান থেকে কিনে আইসক্রিম খাওয়াবে, তাই মাথা নাড়ায়। তৌসির আজকির ভাইকে ডেকে বলে। ও আশিক ভাই, এদিকে আও তো একটু। আজকির ভাই তৌসিরের দিকে আসছিলেন। এখন একটু তাড়াতাড়ি ভ্যানটা চালিয়ে নিয়ে আসেন। নিয়ে এসে বলে, জি আইসক্রিম খাইবেন ভাই, লগে ভাবি নাকি? তৌসির ওনার কথা এক নজর নাজার দিকে তাকায়, তারপর আবার সামনে তাকিয়ে বলে, ও আচ্ছা, 5 টাকা একটা আইসক্রিম দাও তো। নাজা এটা শুনে থমকে দাঁড়িয়ে থাকে। কি পরিমাণ কিপটা হলে এমন করতে পারে একটা মানুষ? 5 টাকার আইসক্রিম, ছি, কি ছোট লোকই কাজ। আজকের ভাই একটা 5 টাকার আইসক্রিম বক্স থেকে বের করে তৌসিরকে দেন। তৌসির আইসক্রিমটা এক হাতে নিয়ে অন্য হাতে পাঞ্জাবের পকেট থেকে 2 টাকা আরেক টাকার একটা সিক্কা বের করে আজকির ভাইকে দিতে দিতে বলে, ভাই, এই 3 টাকায় নাও।
পরে 2 টাকা দিই মনে, আজ আর নাই। আজকের ভাই 3 টাকা নিয়ে মাথা নাড়িয়ে বলেন। আচ্ছা ভাই। আজকের ভাই অবাক হননি এমন কাণ্ডে, কারণ এসবের ওনারা অভ্যস্ত। তৌসির জন্মগত এমন হারকিপটে। আজকের ভাই চলে যান। তৌসির নাজার হাতে আইসক্রিমটা দিয়ে বলে, নাও খাও, গরম কম লাগবে। নাজার মন চাই নিতে না, কিন্তু মস্তিষ্ক বলে এ নিয়েই নেই। যাই হোক, লোকটা কিনে দিয়েছে, হারকিপটামি করেও। নাজা হাতে নিয়ে নিকাবের ভেতর দিয়ে একটু খেয়ে নেয়, তারপর ফেলে দেওয়ার জন্য হাত বাড়িয়ে নাক মুখ কুচকে বলে, ছি, এগুলো খাওয়া যায় নাকি? ফুড কালার গুলে আইসে রেখে দিয়েছে। এই বলে ফেলতে চায়, কিন্তু তৌসির ফেলতে দেন ওর হাত থেকে নিয়ে বলে, দাও, তুমি খাও না হয় আমি খামো, 3 টাকা দিয়ে কিনছি। এই বলে আইসক্রিমটা খেতে থাকে। নাজা বিরক্তির সুরে বলে, হ্যাঁ খান, নির্লজ্জ পুরুষ কিপটামির একটা সীমা থাকে। ওর কথায় তৌসির কুটিলিয়ে হেসে ওঠে, কিন্তু কিছু বলে না। নাজার কথাগুলো বড্ড তিতা, সবসময় তিতা কথা বলে, কিন্তু তৌসিরের এই তিতা কথাগুলোই ভালো লাগে। নাজা হাঁটতে হাঁটতে কাদায় পা ফেলে দেয়। কাদায় পা পড়তে নাজা বলে ওঠে। দূর। তৌসির খানিকটা সামনে এগিয়ে গেছে। নাজার এই অবস্থা দেখে তৌসির ওর দিকে ফের এগিয়ে এসে নাজার বা হাতের বাহু ধরে ওকে একটু সরিয়ে নিতে নিতে বলে। দেখতে বলবি না কানা বেডি। নাজা নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলে। ছাড়ুন তো, রাস্তার মধ্যে এভাবে হাত ধরবেন? তৌসির ওকে ছেড়ে দিতে দিতে বলে ওঠে। আমার বউ না তুমি, আমি তোমার হাত ধরমু ঠ্যাং ধরমু, তাতে কে কি কইব? নাজা রাগী গলায় বলে। মুখ সামলান, খারাপ লোক। তৌসির ওর কথায় পাত্তা না দিয়ে বলে। চলো সামনের পুকুরে পা ধুইয়া নিবা। এই বলে নাজার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে সামনে এগোতে থাকে। নাজাকে নিয়ে রাস্তার পাশে একটা পুকুর আছে, সেখানে নামে নাজা নিজে পা বাড়িয়ে পা ধুতে যায়। তৌসির এটা দেখে বলে, তুমি দাঁড়াও, আমি ধুইয়া দিচ্ছি। এই বলে নিজের লুঙ্গি গুটিয়ে নিয়ে বসে যায়। নাজার পা থেকে ওর জুতাটা খুলে নিয়ে পাশে রেখে দেয়। জুতাটা চামড়ার, ভিজে গেলে তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। তৌসির তো আবার আইকারি মানুষ, মূলত এই কারণেও নাজার পা ধুয়ে দিচ্ছে, নয়তো বয়ে গেছে পা ধুয়ে দিতে। তৌসির নিজ হাতে পানি দিয়ে নাজার পা ঘষে ধুয়ে কাদা ছাড়িয়ে দেয়। নাজা থমকে তৌসিরের দিকে তাকিয়ে রয়। মানুষটা টাকা পয়সার দিকে কিপটা হলেও যত্নের বেলায় মহারাজা। এই যে একজন পুরুষ হয়েও ওর পা ছুলো, একদম নিরহংকার ভাবে। নাজা খানিকটা মুগ্ধ চোখে ওর দিকে তাকিয়ে রয়। তৌসির ওর পা ধুয়ে জুতাটা সুন্দর করে হালকা পানি দিয়ে পরিষ্কার করে ওর পায়ের কাছে দিয়ে বলে, নাও পরে নাও, আর চামড়া জুতা এমনি দৌড়ে এসা ভিজা নিও না, ছিঁড়া যাবে সকাল। নাজার পায়ে জুতা পরিয়ে দিচ্ছে তৌসির। সেই তৌসির যাকে বাঘ বলে জানে মানুষজন। এই দৃশ্য নিজ নয়নে দেখেও ঠিক যেন বিশ্বাস করতে পারছেন না নাজার মাস্টার চাচু আর ওর 3 নম্বর চাচার ছোট ছেলে মুস্তাকিম নাজার সাহেব ভাই। ওনারা এসেছিলেন নাজার টিকার কার্ড দিতে, কিন্তু এসে জানতে পারেন ওকে তৌসির স্কুলে নিয়ে এসেছে, কার্ডের প্রয়োজন নেই। তাই কার্ডটা ওদের কাছে দিয়ে ওনারা ফিরতে নিচ্ছিলেন নিজেদের গ্রামে। তাদের গ্রাম আবার বেশ দূরেও নয়, কাছে। যাওয়ার সময় দূর থেকে তৌসির আর নাজাকে দেখতে পান ওরা পুকুরে নামছে। তাই নাজাকে একটিবার দেখার জন্য এসেছেন। মাস্টার চাচ্চু মানে নাদের তালুকদারের বড্ড আদরের নাজা। নাজা আর তৌসির উপরে উঠে এসে মাস্টার চাচ্চু আর সাহেব ভাইকে দেখে চমকায় সামান্য মাত্রায়। তৌসির ওনাদের দেখে মোটেও খুশি হয় না। শত্রুকে দেখে কেই বা খুশি হবে, কিন্তু তাও কিছুটা কটাক্ষের হাসি দিয়ে বলে, আসসালামু আলাইকুম শ্বশুর মশাই আর সাহেব ভাই, কেমন আছেন? ওনাদের গায়ের চামড়া জ্বলে যায় এমন কথা শুনে। তারপরে মৃদু হেসে দুজনা মাথা নাড়িয়ে বলেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। মাস্টার চাচ্চু নাজার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নির্লিপ্ত সুরে বলেন, কেমন আছিস? নাজা মাথা নাড়িয়ে উত্তর দেয়। এই আলহামদুলিল্লাহ, ভালো। তোমরা বলে সাহেব ভাইয়ের দিকে তাকিয়ে বলে, কেমন আছো সাহেব ভাই? তুমি কেমন আছো সাহেব ভাই? এই কথাটা বুকের অন্তঃস্থলে গিয়ে গেঁথে যায় সাহেব ভাইয়ের। ভেতরটা ফাঁকা ফাঁকা লাগতে শুরু করে। নিজের মন চায় বলতে, তোকে অন্যের পক্ষে দেখতে কেমন থাকতে পারি বলতো। কিন্তু আফসোস তা উনি কখনোই বলতে পারবেন না। ওনার যা বলার যা ভাবার তা শুধুই একান্ত। এই যে ওকে ভালোবাসেন এটাও ওনার একান্ত বাধ্যগত, কেউ জানে না আল্লাহ ছাড়া, কেউ না। সাহেব ভাই অল্প হেসে বলে, এই তো আছি, তোর টিকার কার্ড দিতে এলাম, দিয়ে এসেছে, তোর সাথে দেখাও হয়ে গেল। নাজা ওনার কথায় মাথা নাড়িয়ে ছোট্ট করে বলে। ও। মাস্টার চাচু তৌসির আর নাজার দিকে তাকিয়ে বলেন, আচ্ছা তাহলে আমরা যাই, বাড়িতে কাজ আছে। নাজা আর তৌসির মাথা নাড়ায়। তৌসির নাজার হাতটা নিজের হাতে মুঠোয় আলতো করে আগলে নিতে নিতে বলে, মাঝে মধ্যে আইয়েন এমনে ভাতিজির খোঁজ খবর নিতে। মাস্টার চাচু আর সাহেব ভাই যাওয়ার জন্য উল্টো দিকে পা বাড়িয়ে বলেন। হ্যাঁ সে তো আসবই, মুখে এটা বললেও মনে মনে বলেন, তোর মতো শয়তানের কাছে দিয়েছি বিয়ে, আজ তো হইবই। স্বরের স্বর কোথাকার। ওনারা চলতে শুরু করেন নিজেদের গন্তব্যে।
আর নাজা আর তৌসির পা বাড়ায় তাদের গন্তব্যে। সাহেব ভাই কিছুটা এগিয়ে একবার ঘাড় ঘুরিয়ে পিছনে তাকান। নিজের প্রাণ সঞ্চারিণীকে দেখার লোভ সামলাতে পারেননি বিধায় তাকান, নয়তো তাকাতেন না। উনি দেখতে পান নাজার হাতটা ধরে তৌসির ওকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ওনার চোখের সামনে একটু আগে সেই দৃশ্য ভেসে ওঠে যখন তৌসির নাজার পা ধুয়ে দিচ্ছিল। সাহেব ভাই পিছনে তাকিয়ে থাকতে থাকতে সামনে দিয়ে এলোমেলো পা ফেলতে ফেলতে মনে মনে বুনেন, আমাদের যতবারই দেখা হবে ততবারই আমাদের বিচ্ছেদ হবে। শত বিচ্ছেদের বহরেও আমি তোমায় ভালোবেসে যাবো একান্তে। এই বলে সামনের দিকে তাকিয়ে হাঁটতে শুরু করেন আর নিজের চুলে নিজে হাত বোলাতে বোলাতে মৃদু হেসে বলেন, তোমায় না পাওয়ার আকাঙ্ক্ষায় মনও পড়বে, আবার তোমায় বারংবার মনেও পড়বে। নাজা রান্নাঘরে টুকটাক কাজ করছিল এতক্ষণ বাড়ির মহিলাদের সাথে। ও একটু গরমে ঘেমে একেবারে একাকার হয়ে যায়, তাই এসেছে ঘরে একটু বাতাস খাবে বলে। ঘরের ভেতরে পা যখনই রাখবে তখনই ঘর থেকে বের হয় তৌসির। দুজনে ধাক্কা খেতে খেতে গিয়েও খায় না, একে অপরের চোখের দিকে অল্প সময় তাকিয়ে থাকে। নাজাকে আসতে দেখে ভদ্রতার খাতিরে তৌসির কিছুটা পিছনে সরে যায়। নাজা লক্ষ্য করে তৌসিরের পরনে কাল কাপড়ের একখানা লুঙ্গি। নাজা এটা দেখে ভুরু কুচকায়। সত্যি বলতে জীবনের প্রথম দেখলো কাউকে কালো লুঙ্গি পরতে। ওর বাপ চাচারাও লুঙ্গি পরেন, কিন্তু এমন রঙের কখনো পরেন না। তৌসিরের চুলগুলো এলোমেলো, কপালেও কিছুটা লুটিয়ে আছে। এর উপর তৌসির সবসময় পাঞ্জাবি পরে, শার্ট পরে না। কিন্তু আজ নাজা দেখছে ভিন্নতা। তৌসির ক্রিম কালার একটা হাতা লম্বা শার্ট পরেছে, বড্ড সুন্দর লাগছে চঞ্চল তৌসিরকে। নাজা মনে মনে ভাবে, এইভাবে নায়ক সাজলেন যে, এই কিপটা ব্যাপারটা কি? কিন্তু সরাসরি জিজ্ঞাসা করে না। মন বা মস্তিষ্ক একবারও সংকেত দেয় না যে একটা বার জিজ্ঞাসা করি কই যাবেন উনি। নাজাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তৌসির বলে ওঠে, শোনো তালুকদারের মাইয়া, আজ আমি রাতে নাও আসতে পারি। তুমি সিমরান নিয়া রাতে ঘুমায় যাইও, যদি ডরাও তুমি। নাজা তৌসিরের কথার দিকে মুখ তুলে তাকায়, তারপর মাথা নাড়িয়ে উত্তর দেয়। আচ্ছা। এই বলে তৌসিরকে পাশ কাটিয়ে বিছানার দিকে এগোতে থাকে। তৌসির একইভাবে দাঁড়িয়ে রয়। মনে মনে ভাবে, কত বড় শয়তানি, জামাই চলে যাচ্ছে অথচ একটা বারও জিজ্ঞাসা করলো না কোথায় যাবেন। তৌসির ঘাড় ঘুরিয়ে নাজাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তুমি বহুত বেয়াদব একটা মহিলা তালুকদারের মাইয়া। নাজার পা থেমে যায়। ও দাঁড়িয়ে গিয়ে তৌসিরের দিকে রুক্ষ নয়নে চেয়ে বলে, আমি কি বেয়াদবি করলাম আপনার সাথে? তৌসির নাজার কথায় কিছু বলতে চায়, কিন্তু পরক্ষণে থেমে যায়। ওর চোখে পড়ে ওদের মধ্যে থাকা দূরত্ব বেশ দূরেই দাঁড়িয়ে আছে নাজা। না, এত দূরে দাঁড়িয়ে থেকে কথা বললে কথা বলার আকর্ষণটা ঠিক আসে না। তাই তৌসির ওর দিকে এগোনোর জন্য পা ফেলতে ফেলতে বলে, এই যে আমি তোমার জামাই, তোমায় যা ইচ্ছে বললাম, জিজ্ঞাসা করলে না কোথায় যাচ্ছি। এই বলে নাজার সামনে এসে দাঁড়ায়। নাজা বিষাক্ত কাটা দেওয়া নয়নে তৌসিরের দিকে তাকিয়ে তিক্ত সুরে বলে, রাতে যাচ্ছেন তাহলে আর কোথায় যাবেন? নিশ্চয়ই অবৈধ নেশার কাজে, আর নয়তো বেশ্যাদের বিছানায় নিজের শখ মেটাতে। তৌসিরের মেজাজটা এমনিতেই খুব খারাপ অবস্থায় আছে, আর এখন নাজার এই কথা শুনে মন চাচ্ছে নাজার গাল একটানে ধরে ফেরে নিতে। অতিরিক্ত কথা বলে এই মেয়ে। তৌসির ওর দিকে অগ্নিচোখে তাকিয়ে বলে, চর মাইরা নাক মুখ সামান করে ফেলমু, বেয়াদব মহিলা। আমি মিথ্যে কিছু বলেছি? আপনি তো এইগুলোই করেন। তৌসির নাজার কথায় দাঁতে দাঁত চেপে চারিদিকে তাকায়। নিজের মাথায় কপালে হাত বুলিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। রাগে মগজ গলে যাচ্ছে। নাজার জায়গায় অন্য কেউ থাকলে আজর শেষ দিন হতো, কিন্তু নাজাকেও কিছু করতে পারবে না, করলে বিপদ। তৌসির অল্প সুরে চিৎকার করে বলে, তোরে এক হাত লম্বা থোতা সামলে নে, নতো একটানে ফাইরা আম্বার খানায় নিমু। এই বলে আর কোনো কথা না বলে দ্রুত পায়ে বেরিয়ে যায় রুম থেকে। এখানে থাকলে এখন খুন করতেই ইচ্ছে হবে, খুন। নাজা তৌসিরের যাওয়ার পানে নিরলস চোখে তাকিয়ে তার ছেলে সুরে বলে, আমার নিয়তি এত নিকৃষ্ট কারোতে কিভাবে আটকে নিতে পারলো? নাজা উদাস হয়ে বিছানায় বসে পড়ে। মন চায় সব ছেড়ে ছুড়ে চলে যেতে, নীরবে কোথাও, যেখানে কেউ থাকবে না ও ছাড়া। একটু শান্তি প্রয়োজন, একটু শান্তি, আর কিছু নয়। কাউকে চায় না, শুধু একটু মুক্তি চায়। রাত এখন 11টার কাছাকাছি। সেই অন্ধকার কারাগারে মেয়েটির সামনে দাঁড়িয়ে আছে তৌসির আর মিনহাজ মামা, সাথে রুদ্র দেওয়ানও আছে। রুদ্র দেওয়ান আবার তৌসিরের বন্ধু মানুষ। যেখানে তৌসির সেখানে রুদ্র, এক আত্মা দুই দেহ বলতে গেলে। তারা ছোটবেলা থেকেই কাঁধ মিলিয়ে বড় হয়েছে। যদিও রুদ্র তৌসিরের 2-1 বছরের ছোট, তবে বন্ধুত্ব কি আর বয়স দেখে? এটি তো এমনি এমনি হয়ে যায় যদি মনে আঁকড়ে থাকে একজন আর অপরজন। তৌসির সেই নির্যাতিত মেয়েটির সামনে গিয়ে এক হাঁটু গেড়ে বসে। মেয়েটির নাম ত্রিনা। বিগত কয়েকদিন যাবৎ যার উপর চলছিল পীড়ন, যন্ত্রণা, ক্লিষ্ট অত্যাচার। মেয়েটির অবস্থা আর মানুষের মতো নয়,
পশুর মতো হয়ে গেছে। এখন বলতে গেলে প্রায় অর্ধমৃত সে। অবদমিত হতে হতে ওর সারা শরীর রুধির সিক্ত হয়ে গেছে। শরীরে পচা ক্ষত দিয়ে পোকা বেয়ে পড়ছে, সঙ্গে সাদা স্যাঁতস্যাঁতে পুজ পচা রক্ত। চোখ বেয়ে পানির বদলে রক্ত পড়তে পড়তে রক্তের দাগ গালে আটকে গেছে। ময়লার সঙ্গে রক্ত মিশে গায়ে লেগে আছে বিশ্রী রূপে। চুলগুলো থেকে পোকা পড়ে যাচ্ছে। হাতের প্রতিটা আঙ্গুল দুবার করে ভাঙা হয়েছে। এখন শুধু নামেই বেঁচে আছে। হায়াতের জোরেই হয়তো আছে টিকে। তৌসির ওর সামনে বসে ওকে জিজ্ঞাসা করে। ডকুমেন্টসগুলো কোথায়? ওগুলো দিয়ে দে মাগি। তৃণা নিরস হয়ে মাথা দুদিকে নাড়ে, উত্তর দেয়। অসম্ভব, আমি তোদের মতো পশুদের এভাবে জিততে দেব না। তৌসির ওর কথায় চারিপাশে তাকায়, তারপর আবারও ঠান্ডা গলায় বলে। ডকুমেন্ট দে বলছি। তৌসিরের বলার ধরন বদলালেও মেয়েটির ক্ষেত্রে তা হয় না। জিদ নিয়ে উত্তর দেয়। সম্ভব নয়। আসলে মেয়েটি একজন সিক্রেট এজেন্ট। তৌসিরের টিমে বহুরূপী হয়ে প্রবেশ করে বেশ কিছু ডকুমেন্টস কালেক্ট করেছে তৌসিরদের ভালো মানুষের মুখোশটা খুলে দিতে, কিন্তু তার নিয়তি তার সাথ দেয়নি। ওরা জেনে গিয়ে ওকে এমন অমানবিক নির্যাতন করেছে যাতে ডকুমেন্টসগুলো দিয়ে দেয়। কিন্তু তৃণার একটাই কথা, মৃত্যু হলে হোক, দেশের সাথে বাটপারি করা যাবে না। অথচ প্রকৃত সত্য দেশরক্ষীরাই দেশের খয়রাতে লিপ্ত। তৌসির বুঝে যে ও কোনোভাবে মানবে না। তাই আর কি করবে? হাত বাড়িয়ে শক্ত হাতে তৃণার চুল টেনে ধরে ওর কপাল বারবার দেয়ালে ঠেসে দেয়। তৃণার চোখ ও ভুরু কপাল ফেটে ছেঁচে যায়, কিন্তু ওর মৃত্যু ওকে চায় না। তাই ও বেঁচে থাকে শ্বাস ফেলে। চিৎকার করার শক্তিও নেই, আর থাকলেও করতো না, কারণ এই চিৎকার ওদের কানে কখনোই পৌঁছাবে না। তৌসির ওর মাথা ছেঁচে নিয়েও দেখে বেঁচে আছে। রুদ্রের দিকে হাত বাড়িয়ে বলে। রুদ্র, কিছু দে। রুদ্র এদিক ওদিকে খুঁজে নিজের লুঙ্গির কোমরে গুজে একটা কাপড় কাটার কেচি ওর হাতে তুলে দেয়। এটা রুদ্র অবশ্য অন্য কাজে নিয়েছিল, কিন্তু এখন এই কাজে লাগছে। তৌসির তৃণার চুল আরো শক্ত করে ধরে ওকে দেয়ালে ঠেসে ধরে গলায়, পেটের দুপাশে, পিঠে ইচ্ছে মতো কেচি দিয়ে কোপ দিতে থাকে। রক্তে মাটি ভিজে যায়। ওর গায়ে লেগে থাকা ময়লা রক্তের সাথে ধুয়ে পড়ে। ওর শরীরটা একটু দুলে ওঠে, সাথে ওর পীড়িত প্রাণটাও ঝরে যায় নিমিষে। ওর প্রাণটা চলে যায় তখনই যখন তৌসির ওর গলায় কোপ মেরেছিল। তৌসির শেষে একটা কোপ মারে ওর মাঝপিঠে, তারপর কেচি ছেড়ে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে। পানি আন। এই রক্ত আর শরীরের রক্তের মধ্যে কোনো তফাৎ নাই। তাড়াতাড়ি হাত ধুই। রুদ্র বাইরে গিয়ে একটা পানির বোতল নিয়ে আসে। তৌসির এটা দেখে ওর দিকে ভ্রু কুচকে বলে। কিনে নিয়েছিস সাথে নাকি বাড়ি থেকে? রুদ্র হেসে ওর দিকে এগিয়ে আসতে আসতে বলে। আরে না, বাড়ি থেকে আনছি। এই বলে তৌসিরের হাতে পানি ঢালতে শুরু করে। রুদ্রের কথায় তৌসির দীর্ঘশ্বাস আড়াল করে বলে। তাহলে ভালো টাকা দিয়ে পানি কেনে, এসব মাগি দিয়ে রক্ত ধুয়ে কোনো ফায়দা নাই। মিনহাজ মামা এতক্ষণ সব পরখ করছিলেন, চুপটি করে কোনো এক্সট্রা কথা বলেনি, কিন্তু এখন মুখ খুলেন, দীর্ঘশ্বাস ছেড়ে বললেন। বাপরে, তাড়াতাড়ি চল, সুনামগঞ্জ যাইতে হইব। তৌসির হাত ভালো মতো ধুতে ধুতে বলে। হ্যাঁ, তাড়াতাড়ি করতে হবে। এখানে আর এক মাগির বলে দাফন করতে হইব। ওর ডানা মিল গেছে রে। রুদ্র পানির খালি বোতলটা পাশে ফেলে দিয়ে তৌসিরের দিকে তাকিয়ে বলে। এরে কি করবি? তৌসির ওর ফেলা বোতলটা হাতে নিতে নিতে বলে। হালাইডি ফেললি কেন? অন্য সময় পানি আনতে পারমু। এর ব্যবস্থা তন্ময় চাষে করবো। ওনার এক সায়েন্টিস্ট বন্ধু মানুষের মাংস চাইছে, ওর মাংসই দিয়ে দেবো নে। রুদ্র মাথা নাড়িয়ে উত্তর দেয়। আচ্ছা, তাইলে আমরা আমাদের কাজে যাই। মিনহাজ মামা কারাগার থেকে বের হতে হতে বলেন। হ্যাঁ যাই, চল। এই বলে সবাই বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। বেরিয়ে যাওয়ার সময় তৌসির ফিরে তাকায় ওই মেয়েটার লাশের দিকে, আর মনে মনে শোধ করে। তালুকদারের মাইয়া, তোমার এমন ব্যবস্থা করার স্বপ্ন দেখছি আমি। এই বলে ঠোঁটে বিদ্রুপের কুটচালকের মতো একটা হাসি এনে হাত বাড়িয়ে লুঙ্গির প্রান্ত কুচকে কোমরে ঠেসে রাখতে বেরিয়ে যায়। ওর পিছনে পড়ে রয়েছে এক নীরবে দেশপ্রেমীর ক্ষণে ক্ষণে নির্দয় যন্ত্রণার বলি হওয়া দগ্ধ মৃতদেহ, যে শুধু চেয়েছিল একটু ন্যায়, কিন্তু তা করতেই পারেনি। তার আগে মানুষরূপী এই জানোয়াররা তাকে চিরতরে ধ্বংস করে দিয়েছে, তাও বিশ্রীভাবে। রাত এখন 2টোর কাছাকাছি। একটা ছোট নৌকায় তৌসির, রুদ্র, দেওয়ান, নুহমান শাহ, কেরামত আলী, সাথে 2জন পালোয়ান নিয়ে ওরা এগোচ্ছে সুনামগঞ্জের জাদুকাটা নদীর এক কিনারের দিকে। এগোচ্ছে বললে ভুল হবে, কারণ ওরা এতক্ষণে নিজেদের গন্তব্যে পৌঁছে গেছে। একটা বড় ফিশিং বোটে উঠে ওরা একে একে সামনে এগোয়। সামনে দেখতে পায় মাঝখানে একজন লোক চেয়ারে বসে আছে। আলতো আলো লাইটের সাথে চাঁদের চন্দনীতে তৌসিররা স্পষ্টই ওদের দেখতে পাচ্ছে। সেই লোকের চারিপাশে দাঁড়িয়ে আছে কিছু গুন্ডা সন্ডা টাইপের লোক। লোকটার নাম ইজ্জত আলী। তৌসিরকে দেখে সে বিকৃত হাসি দিয়ে উঠতে উঠতে বলে। কিরে, তুই আইলি? তোর লাগা আজ না ঘুমাইয়া অপেক্ষা করছিলাম। তৌসির ইজ্জত আলীর কথায় মেকি হেসে ঘাড় ঘুরিয়ে নিজেদের লোকদের দিকে একবার তাকায়।
ক্যাপো সামনে থেকে নিজের লুঙ্গি নিচের এক কোণে তুলা দিয়ে হাতে নিয়ে 2 কদম এগিয়ে তার ছেলে সুরে বলে, হ ভাই আইলাম, এখন আমার মালগুলো আমায় দিয়ে দেন তো দেখি। ইজ্জত আলী ওর কথাটা ঠিক তেমন গায়ে মাখে না, উল্টো ভাব নিয়ে লুঙ্গির কোণ হাতে তুলে নিয়ে আসতে আসতে বলে, আমার এলাকায় যে মাল আয়ে হে মাল আমার হইয়া যায়, তাই তো ফেরত পাওয়া সম্ভব নয়। তৌসিরের রাগ উঠে, কিন্তু রাগ না ঝেড়ে ওর সামনে গিয়ে দাঁড়ায়, ওর চোখে চোখ রেখে বলে, 11 লাখ টাকার মাল তোমার এলাকায় ইয়ে আটকে গেছে, তাই ক্যাচাল না কইরা দিয়া দাও মালের নৌকাটা। ইজ্জত আলী তার ছেলের সহিত বলে উঠে, তুই আমার এলাকায় ব্যবসা করবি আর আমারে ভাগ না দিয়া চলে যাবি? এটা হইব না, মাল নিতে হলে ভাগ দিতে হইব। তৌসির ভুরু কুচকায়। কত? ইজ্জত আলী চারিপাশে একবার তাকায়, তারপর ভাবলেশীন ভাবে বলে, বেশি না, 2 লাখ প্রতি 10 লাখে হইব। তৌসির এটা শুনে মুচকি আসে, তারপর জিহবা কামড়ে শক্ত হাতে একটা থাপ্পড় বসিয়ে দেয় ইজ্জত আলীর পা গালে। এক থাপ্পড়ে ঠোঁট ফেটে পিচকারি দিয়ে কয়েক ফোঁটা রক্ত বেরিয়ে আসে। তৌসির দাঁত চেপে বলে ওঠে, পয়সা বাঁচাতে সিরা লঙ্গি তালি দিয়া পড়ি, আর তুই কোষ বিনা কারণে তোরে দিয়ে দিতাম লাখ টাকা। ইজ্জত আলীর লোক ওদের দিকে তেড়ে আসতে নেয়, তৌসির হাত দিয়ে থামিয়ে ওদের চিৎকার করে বলে, এই খাঙ্কির পোলা থাম, নয়তো সব কটরে কুত্তার মতো টাইনিয়াসের মুখ। এমন হুঙ্কার শুনে ওরা কিছু সময়ের জন্য থেমে যায়। তৌসির ইজ্জত আলীর কলার 2 হাতে টেনে ধরে ওর চোখে চোখ রেখে বলে, তোর মতো বহুত বাঘরে আমি আমার জীবনে ঠিক করছি, তাই আমার লগে পাঙ্গা নিস না, নয়তো বংশের বাত্তি জ্বলনা ওটা আমার লগে থাকবো না। ইজ্জত আলী এত বড় অপমানে চিৎকার করে বলে, তোর এত বড় সাহস সুরের বাচ্চা, তুই আমার ইজ্জতের উপরে কথা কস? তৌসির ইজ্জত আলীর কথায় তাচ্ছিল্য করে বলে, হালা ইজ্জত হন, তোর আমি লঙ্গি ছাড়া বেইজ্জত রূপে ঘুরামো সারা সিলেট বিভাগ। তুই জানোস না কত বড় খবিস আমি। ইজ্জত আলীও খবিশের উপর খবিশ, সেও তেরামি করে বলে, আমি দিব না মাল, কি ছিড়বি ছিড়। তৌসিরের রাগে মগজ ফুটতে শুরু করে, কিন্তু তাও নিজেকে দমন করে নেয়, কারণ রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে জীবন বৃথা। ইজ্জত আলীর কলারে আরো শক্ত হাতে টেনে ধরে তিক্ত সুরে বলে, কাফন ছাড়া তোরে এই মাঝ নদীতে দাফন দিয়া দিমু। এরে মুনাফিকের বাচ্চা, চুপচাপ মাল দে। তৌসিরের কথা ইজ্জত আলী ভয় তো পায়, কিন্তু নিজের জেদ আঁকড়ে ধরে বলে, কি করার কইরা নে, দিমু না, পানি দিমু না। তৌসিরের কথায় কিছু সময় ওর চোখের দিকে তাচ্ছিল্যের সহিত তাকিয়ে রয়, তারপর ডান হাতে ওর কলা চেপে ধরে বাঁ হাত দিয়ে নিজের কোমরে গুজে থাকা লোহার চাপাতি বের করে, যার ধারালো ফলাটি রক্তের জন্য যেন চেয়ে আছে। এই চকচকে চাপাতিটা ইজ্জতের গলায় ধরে তোর বলে, হাওয়াই সহ কচি কইরা দেমু, বেশি কিছু না। এই বলে চাপাতিটা শক্ত হাতে ধরে নেয়। সময় এখন সকাল প্রায় 10:45টার কাছাকাছি। গত রাতে একটু হালকার উপর ঝাপসা বৃষ্টির দেখা মিলেছিল। রাতে বৃষ্টি হওয়ায় ধরা গিয়েছিল সকালে হবে হয়তো, কিন্তু তা আর হয়নি। ফজরের খানিকক্ষণ আগে থেকেই বৃষ্টি থেমে গেছে, সূর্য উঠেছে তার তেজি রশ্মি নিয়ে। এই কয়দিন রোদ প্রচণ্ড রকম থাকলেও হাওয়া বাতাস ছিল না তেমন একটা, কিন্তু আজ ভিন্নতার দেখা মিলল। যেমন প্রখর রোদ আছে তেমন হাওয়া বাতাসও আছে, তাই গরমটা একটু কম লাগছে। নাজা রান্নাঘরে সবজি কাটছিল, তখন বিবিজান বলে ওঠেন তৌসিরকে ডেকে দিতে, বেলা বেশ হয়েছে। নাজা বিবিজানের কথা এসেছে রুম এ ওকে উঠাতে, আরও 3 বার ডেকে গেছে, কিন্তু তৌসির ওঠেনি। ডাকলে উল্টো খবিশের মতো অমৃত বাণী নিক্ষেপ করে মুখ হতে। নাজা ঘরে এসে দেখে তৌসির এবার পেট উল্টে বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে, লুঙ্গি হাঁটুর কিছুটা নিচে উঠে গেছে। এতে ওর সাদা লোমযুক্ত ভাদয় স্পষ্ট নাজার নজরে। নাজা এক পলক তাকিয়ে দ্বিতীয়বার সাহস করে না তাকাতে, পা থেকে সরিয়ে দ্রুত পায়ে তৌসিরের মাথার কাছে এসে দাঁড়িয়ে ওকে ডাক দেয়। এই যে আপনি কি উঠবেন না? তৌসির ঘুমিয়ে থাকলেও ভেতর সজাগ, খুব ঘুম পাচ্ছে, কিন্তু ঠিকমতো ঘুমের দেশে পাড়ি জমাতে পারছে না। একটু ঘুম লাগলেই নাজা এসে শুরু করে মাছির মতো ভ্যান ভ্যান। তৌসির যে অবস্থায় শুয়েছিল ওভাবে থেকে তন্দ্রাচ্ছন্ন সুরে বলে, এই সিনাল, তোর কি তা হয়েছিল? ঘুমাইতে দেস না কেন? এমন বই রেখে করতেছ কেন? নাজা তৌসিরের কথায় রেগে যাওয়ার কথা, কিন্তু রাগটা ঠিক ভর করে না। আর কি বা করবে রেগে? এমন বাণী ও শুনতেই হবে। ও এবার কষাঘাতের গলায় বলে তৌসিরকে উদ্দেশ্য করে, বিবিজান বলেছেন আপনি ঘুম থেকে এবার না উঠলে আপনার লুঙ্গি এক টানে খুলে নিতে। নাজার মুখের বাণী তৌসিরের কানে পৌঁছাতে আলস্য মাখা কণ্ঠে বলে ওঠে, সি 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 সি, কি সব বিজ্জতি কথাবার্তা কোস, মেয়েটি সুন্দর করে ক।
নাজা বিষাদঘন ঝাঁঝালো সুরে বলে, আমি বলিনি, আপনার বিবিজান বলেছেন এখন উঠুন, বেলা 10টা বেজে গেল। কিন্তু তৌসির ওর একটা কথাও কানে নেয় না। সেই আগের মতোই শুয়ে থাকে। এই মাইয়াটা বড্ড জ্বালায় ওকে, সবকিছুতেই হিংসা করে, একটু ঘুমাতেও দেখতে পারে না। বিয়ে করে বউ না বিপদ নিয়ে আসলো। এই জন্যেই হয়তো কিছু মানুষ বলে বিয়ে করাটাই জীবনের সবচেয়ে বড় ভুল। অলস অলস কণ্ঠস্বরে ধারণ করে। সাউয়া সুবা করিস না তো, বেহুদা মূল্যা, একটু ঘুমাইতে দে। নাজার এবার রাগ উঠেছে, ভীষণ রাগ উঠছে। উঠারিত কথা, অসভ্য পুরুষ একটা। নাজা এবার তীব্র রাগমাখা কণ্ঠে বলে, দেখুন আমি বিরক্ত, আমি খুবই বিরক্ত আপনার এসব ফালতু কর্মে, তাই তাড়াতাড়ি উঠুন। তৌসির শুনে না, ও কপাল কুঁচকে ঘুমালো সুরে বলে ওঠে, কাউয়ার মতো এত প্যান প্যান করিস না লো, না তো কাশিমপুরের কবরস্থানে রাইখা আসমু এখন। আপনি উঠবেন নাকি আমি আপনার উপর পানি ঢালবো, কোনটা? আমি উঠতাম না, কইতেছি উঠতাম না। এবার তুই যেই সাউয়া করার কইরা নে। নাজা এবার হাত বাড়িয়ে খাট পাশে ওর এক গ্লাস পানি রাখা ছিল, ওটা নিয়ে দাঁত চেপে তৌসিরের উপর ছুঁড়ে মারে। তৌসিরকে মনে মনে বাঘের মতো ভয় পেল। এমন কাণ্ড ঘটিয়ে বসে নাজা। তৌসির তো ঘুমের তালে নাজার কথায় এত পাত্তা দেয়নি, কিন্তু এখন চোখ মুখ কানে পানি প্রবেশ করতে এক লাফে উঠে বসে। উঠে নিজের গায়ের দিকে তাকায়, টুপটুপিয়ে পানি পড়ছে। বিছানাও কিছুটা ভিজে গেছে। সেদিনও এমন করেছে, বেয়াদব মহিলা, আজও এমন করলো। তৌসিরের মন তো চাইতেছে চটকানা মেরে নাক মুখ সমান করে দিতে, কিন্তু না, চিত্ত রাগে ফেটে পড়লেও কিছু করা যাবে না। তৌসির উঠে নিজের পা দুটি আগলা করে সামনের দিকে প্রসারিত করে বসে। দুই হাতে দুই দিকের বিছানার চাদর খাবলে ধরে জোরে জোরে শ্বাস ছাড়ে, যাতে রাগটা একটু হলেও কমে। নাজা ঠায় দাঁড়িয়ে তৌসিরের উপর চোখ বুলাচ্ছে। এখন হয়তো ওকে দু একটা থাপ্পড় নিশ্চয় মারবে, এই বিষয়ে নাজা নিশ্চিত। কিন্তু তারপরেও সরছে না, কারণ ভয় পেলেই ভয় দৌড়ায়, আর না পেলে ভয়কে জয় করা সম্ভব হয়। তাই সাহস নিয়ে দাঁড়িয়ে আছে, যা হবার হবে, পিছু হটা যাবে না। তৌসির মুখ তুলে নাজার ন্যায় তাকায়। হাত দিয়ে তো কিছু করতে পারবে না, কিন্তু মুখ দিয়ে তো দুই একটা অমৃত বাণী শোনানোই যায়। তৌসির কঠোর চোখে ওর ন্যায় তাকালেও মুহূর্তে সে কঠোরতায় একগুচ্ছ নিমেষ ভরা মায়া ভর করে। ভর যে করবেই, মায়া লাগাতে যে বাধ্য। এই মেয়েটার মুখখানা যে শুধু মায়ার জন্যেই বরাদ্দ। নাজার কালচে সবুজ পান্না নয়না দুটোর ন্যায় তাকিয়ে কঠিন কিছু বলা তৌসিরের জন্য বড্ড কষ্টদায়ক। কিছু ভেতর থেকে বেরই হয় না যে কিছু বলবে। বলার ভাষাটুকু স্বল্প সময়ের জন্য কোথাও একটা লুকিয়ে যায় বোধ হয়, নয়তো কিছু একটা বলতে পারত। এই সবুজ চিত্রা নয়নার মোহের সামনে যেসব বিষাক্ত তা চাপা পড়ে যায়। তৌসির এত মোহের আবেশে ডুবেও বলে ওঠে, মানুষ বিয়ে করে আনে ঘরে বউ, আর আমি আনছি গাখিরি গজব গাদ্দারি। নাজা ভুরু কুচকায়। ভেবেছিল তৌসির ওকে হয়তো মারবে, কিন্তু না, তৌসির তেমন কিছু করলো না। কিন্তু কেন করলো না? হয়তো কোনো কারণ আছে, নয়তো ছাড় দেওয়ার মানুষ আর মায়া করার মানুষ তৌসির নয়। নাজা হাতের গ্লাসটা খাট পাশের উপর রাখতে রাখতে বলে, বিছানার জাজিম ছাদে মেলে দিয়েন, চা খেয়ে এসে। তৌসির ওর কথায় ওর মুখ পানে তীক্ষ্ণ চোখে চায়। কত বড় সাহস এই শয়তান নির্ভিজালো নিজের ঝাল ছাড়তে, আর এখন ওকে অর্ডার করছে নিয়ে শুকাতে। এই মাইয়া তো শেখ হাসিনার চেয়েও ভয়াবহ। আগে ভাবতো শেখের মাইয়া হয়তো এই দেশে সবচেয়ে ভয়াবহ মহিলা ছিল, কিন্তু এখন তো ওর ধারণাটা পল্টি খেয়ে গেল। এই ভেবে তৌসির নাজাকে তাচ্ছিল্য সুরে বলে ওঠে, আগে ভাবতাম এই দেশে শেখের মাইয়া ছিল একমাত্র ভয়ঙ্কর ঝি, কিন্তু তালুকদার মাইয়া তুমি তো দেখি তার থেকেও 20 গুণ আগায়। নাজা তৌসিরের কথায় তীক্ষ্ণ সুরে বলে, আমি কি করলাম? তৌসির নাজার এই কথা জবাব না দিয়ে হাই দিতে দিতে বলে, তো দাদারে ইয়া কোষ সাথে নিয়ে দিতে, আমি পারতাম না লো সিএন এসব করতে। কেন? আমার দাদা কি বিছানায় ঘুমান যে উনি দেবেন? তো আমার নানাই কি এটা ভিজাইছে যে আমি গিয়া এই নীলজপুরা রোদের মধ্যে ছাদে উঠতাম? নাজা তৌসিরের কথায় মেজাজ দেখিয়ে বলে, আচ্ছা তাহলে তাই দিন। বিছানায় না থাকি আমি, আর না আমার দাদা, তাই ঠেকা আমার পড়েনি। এই বলে নাজা একটু দূরে সরে বিছানার কোণে রাখা কাঁথাটা ভাঁজ করতে থাকে। তৌসির কাঁথা উড়ায়নি, কিন্তু অগোছালো ঠিকই করেছে। অশান্তির উপরে অশান্তি, কিন্তু ওর এই দূরে সরে যাওয়া তৌসিরের ঠিক পছন্দ হয় না। তাই কিছু মুহূর্ত চুপ থেকে নাজাকে ডাক দেয়। নাজা, এদিকে একটু আও তো। নাজা ভ্রু কুচকে বলে, আরে আও না, একটা কথা কইতাম। নাজা কাঁথা রেখে তৌসিরের দিকে তাকায়। মনে হয় তৌসির কিছু বলবে, কিন্তু কি বলবে তাই কৌতূহল মেটাতে এগিয়ে গিয়ে তৌসিরের পাশে দাঁড়ায়। ও দাঁড়াতেই তৌসির স্বল্প সময় চুপটি করে অন্যায় চেয়ে রয়।
তারপর আচমকায় হাত বাড়িয়ে এক টানে নিজের উরুর উপর নাজাকে টেনে নিয়ে বসায়। নাজার শরীরটা বেশ পাতলা, তাই এক টানে নিজের এতটা কাছে টেনে নিয়েছে। নাজার দম বেরিয়ে আসার উপক্রম, চোখ বড় বড় করে সামনে তাকিয়ে রয়। তৌসির এক হাতে ওর কোমর জড়িয়ে ধরে, অন্য হাতে ওর কাঁধে হাত রাখে। নাজার চিত্ত ফাটতে শুরু করে বিষাক্ততায়। এই ছোঁয়া ওর কাছে বিশেষ সমতুল্য। নাজা ঘাবড়ে যায়। কি ঠিক করতে যাচ্ছে তৌসির বোঝা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে নাজার পক্ষে। তৌসির নাজার কৃষ্ণনয়নের ন্যায় চোরা দৃষ্টি এক নজর তাকায়। দেখতে পায় নাজা এদিকে ওদিকে মিছিমিছি তাকাচ্ছে আতঙ্কে। তৌসির ওর হরিণ নয়নে এই আতঙ্ক দেখে স্বল্পাংশ সময় নাজার তপস্বীর মুখ পানে চেয়ে থাকে। তবে তৌসিরের এই চাহনির ফাঁকে এক চিলতে কিঞ্চিত হাসি লুকিয়ে রয় বটে। তৌসির নাজার কাঁধ থেকে হাত তুলে ঘাড় পেঁচিয়ে ধরে। নাজার গালে নিজের গাল চেপে নাজার নাসিকায় নিজের নাসিকা ঠেকিয়ে জোরে শ্বাস ছাড়ে। নাজার সারা দেহখানা পাথরের ন্যায় স্তব্ধ হয়ে যায় এই কাণ্ডে। ওর ভিতরখানা ছ্যাঁকা খেয়ে গেছে ভয়, কষ্ট আর বিতৃষ্ণায়। নাজা এই মুহূর্তে অনুভব করছে এক ছিন্ন ভিন্ন শূন্যতা, যা ভয় আর ঘেন্নায় ধোয়া হয়ে উড়ে যাচ্ছে। তৌসিরের ভেজা গাল আর ধারালো দাড়ির স্পর্শে বুক চিড়ে যাচ্ছে, সাথে লেগে আছে ঘেন্নার বিষ। তৌসিরের খোঁচা খোঁচা দাড়িগুলো ওর নরম গালে কাটার মতো বিচ্ছে। নাজা চোখ বুজে নেয় ভয়ে। ওর শক্তি নেই তৌসিরকে সরানোর, আর না আছে ইচ্ছে। কারণ নাজা জানে তৌসির আজ নয়তো কাল নিজের অধিকারটুকু ঠিকই নিয়ে নিবে। এটা তোর অধিকার, এটা তো ওরই হক। এটা বোঝার পরও, জানার পরও গা ঘিনঘিনি অনুভব হচ্ছে কেন ওর। চোখ বুঝলেই তালহা ভয়ের স্নিগ্ধ মুখশ্রী ভেসে উঠছে। দম গলার কাছে এসে আটকে আছে এই মুহূর্তে। তৌসির ওকে ছাড়ছেই না, উল্টো ওর ঠোঁটের কোণে নিজে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে মৃদু স্পর্শে। নাজা নিম্ন সুরে বলে, আমায় ছাড়ুন তৌসির, ভালো লাগে না এসব। তৌসির ওর কথায় চাপা হেসে ফিসফিসিয়ে বলে, আমার সব ভালো লাগে না। নাজা তৌসিরের কথায় চোখ বুজে উত্তর দেয়। বাড়ি ঘিন্না লাগে। তৌসির নাজার মুখের বাণী শুনে খানিকটা চেতে যায়। নাজার গালে আরো শক্ত করে নিজের গাল চেপে ধরে রুক্ষ সুরে বলে, তাহলে যার সব ভালো লাগে তার কাছে হাঙ্গা বইতে আমার কাছে বইলে কেন? নাজা তৌসিরের কথা ওর বুকে ধাক্কা দিয়ে নিজেকে সরিয়ে নিয়ে তৌসিরের চোখে চোখ রেখে বলে, আমার নিজ ইচ্ছায় কিছু হয়নি। তৌসির নাজার কথায় ওর দিকে খানিকটা সময় তাকিয়ে থাকে আর চোখে, তারপর মৃদু হেসে নাজার চুলে হাত বুলিয়ে বলে, এত ফ্যাত ফ্যাত করিও না, নত কেটে পিস পিস কইরা এক পিস সুরমা নদীতে, এক পিস কুশিয়ারায়, আর এক পিস দিমু বাসাইয়া জাদু কাটায়। নাজা তৌসিরের কথায় আর একটা বাণীও অপচয় করে না। তৌসিরের কাছ থেকে সরে যাওয়ার জন্য উদিত হয়, কিন্তু তৌসির ওকে যেতে দেয় না। ওর কোমর জড়িয়ে শক্ত করে বসিয়ে বলে, এমন কই মাছের মতো ছটফট করো কেন? কই মাছ খাও নাকি বেশি? নাজা দাঁত চেপে বলে, ছাড়ুন আমায়। তুমি একটু বসো, কিছু দরকারি কথা কইতাম। আমি শুনতে ইচ্ছুক নই। আমি কইছি শুনবি, তার মানে শুনবি। এত এক্সট্রা কথা কইস কেন? আমার মুখ আমি বলবো, তাতে আপনার কি? যখন থাপড়াইয়া নাক কান ফাটাই দিমু তখন বুঝবি আমার কি। অতিরিক্ত বলে ফেলেছেন কিন্তু। বালগিরি থুইয়া আমি যে সাউয়াটা কইছি ওইটাই হন। নাজা চুপ হয়ে যায়। তৌসির এবার বলে, তুমি দেখতেছি সব সময় ফ্যান সাইডে রাখতেছ। হনো, এভাবে রাখলে ফ্যানের রেগুলেটর জ্বলিয়া যাইব, তাড়াতাড়ি ফ্যান নষ্ট হইয়া যাইব। যখন রুমে থাকবা না তখন যেন ফ্যান বন্ধ থাকে। যখন বাথরুমে যাইবা তখন ফ্যান বন্ধ করে যাইবা। যখন ব্যালকনিতে যাইবা ফ্যান বন্ধ করে যাইবা। একটানা ফ্যান লাইট বেশি জ্বলাইয়া রাখবা না, বুঝলা? নাজা তৌসিরের কথাগুলো শুনে তবে এক কান দিয়ে ঢুকায়, অন্য কান দিয়ে বের করে উত্তর দিয়ে কে উড়িয়ে দেয়। তৌসির নিষেধ করছে না এসব করতে, এখন আরো বেশি করে করবে। যা তৌসির না করবে তা 100 বার করবে। তবে এই মুহূর্তে নাজার আরেকটা কথা মনে পড়ে যায়। সকালে যখন ও রান্নাঘরে গিয়েছিল তখন বিবিজান কথায় কথায় ওকে খোঁচা দিয়ে বলেছিলেন, বুঝলে না ছা, চিংড়িতে যতই লবণ মাখাইন না কেন, কাঁচা গন্ধটা কিন্তু মাথায় উঠবেই। এটা উনি ওকেই খোঁচা মেরে বলেছেন। এটা তৌসিরকে জানানো উচিত। কেন ওকে খোঁচা মারবেন? নাজা মুখ তুলে তৌসিরের শুষ্ক চোখে তৌসিরের ন্যায় তাকায়, কারণ ও জানে ওর এই চাহনিতে তৌসিরের অন্তর গলে না, পড়লেও নরম ঠিকই হবে। নাজা হালকা মাথা কাত করে আলতো সুরে জিজ্ঞাসা করে, আচ্ছা একটা কথা বলি, শুনবেন? মুহূর্তের মধ্যে এত নরম বদল দেখে খানিকটা চমকে তাকায় তৌসির। ভুরু কুচকে বলে, শুনবো, বলো। নাজা অনুমতি পেয়ে মনে মনে হালকা খুশি হয়ে স্নিগ্ধ সুরে বলে, সকালবেলা বিবিজান আমায় বললেন। আচ্ছা এর মানে কি তৌসির? আমি ঠিক বুঝলাম না, এটা কি খারাপ কিছু নাকি উনি মজা করলেন? তৌসির নাজার কথার
ঠিক কী উত্তর দিবে বুঝে পায় না। ওর বিবিজান নিশ্চয়ই নাজাকে খোঁচা দিয়ে বলেছেন, এখন কি বলবে এর উত্তরে। তাই তৌসির ওকে জিজ্ঞাসা করে। তুমি এর উত্তরে কিছু বলেছো? নাজা দুদিকে মাথা নাড়িয়ে উত্তর দেয়। আমি বুঝিনি বিধায় শুধু মেকি হেসে মাথা নাড়িয়েছি। নাজার এই তরল আচরণটা অতলান্ত মনে ধরে। তৌসির নিজ অনিচ্ছায় মৃদু হেসে নাজার মাথা আলতো করে নিজের বক্ষে জড়িয়ে ধরে। নাজাও আর বিপত্তি করে না। ও নিজের ডান হাত বাড়িয়ে তৌসিরের পিঠে এক এক করে আঙ্গুল দিয়ে ধীরে ধীরে খাবলে ধরতে থাকে। তৌসিরের বুকে মুখ গুজে ঠোঁটে টেনে এক শয়তানি হাসি ধরে রাখে। এটা সহজ ভাষায় বলতে গেলে তৌসিরকে কান পড়া দিচ্ছে নাজা। সেটা হলে সেটাই দিচ্ছে। তৌসির বিয়ে করে এনেছে ওকে, অন্য কেউ নয়। তাই অন্য কারো অধিকারও নেই ওকে খোঁচা মেরে কথা বলার। ওর দায়িত্ব ছিল তৌসিরের কানে পৌঁছে দেওয়া, আর তা সুন্দর মতোই করে দিয়েছে। এবার বাকিটা তৌসিরের হাতে। এটা ভেবে নাজা তৌসিরের পিঠের অংশের শার্টটা খাবলে ধরে। এই বুকে মাথা গুজার ইচ্ছেও নেই, কিন্তু পরিস্থিতি বাধ্য করছে ওকে এটা করতে। তৌসিরের গায়ের লোম খাড়া হয়ে যেতে শুরু করে। বুক ধরফর করছে নাজার এই স্পর্শে। তৌসির কাপা হাতে নাজার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আর বিবিজান কি বলছেন আমিও বুঝিনি, তাই জিজ্ঞাসা কইরা তোমাকে জানাই মনে। নাজা মৃদুস্বরে বলে। আচ্ছা, বলে তৌসির থেকে সরে গিয়ে উঠে দাঁড়িয়ে ওড়না ঠিক করতে করতে বলে, আপনি নিচে যান, আমি এটা গুছিয়ে আসছি। তৌসির ওর কথায় মাথা নাড়িয়ে বিছানা থেকে নেমে যায়। ঘুম আর বউয়ের মায়া কাটিয়ে রুম থেকে বেরিয়ে যায়। লুঙ্গি ঠিক করতে করতে তৌসির করিডোরে এসে ঘুমালো। চোখ চারপাশে তাকায়, আরেক চিলতে হাসে। তৌসির ঠিকই ধরে নিয়েছে নাজার চালাকি। যেই মেয়ে দুনিয়া ভেজে খাইতে পারে সে নাকি এই সামান্য কথা বুঝবে না। তা কি আবার হয় নাকি? তৌসির ঠোঁট চেপে হাসে, এটা ভেবে যে যাই হোক নাজা ওকে বলেছে তো, আর ওরা তো এমনি অভিযোগ করে, কিন্তু ও বিবিজানকে জিজ্ঞাসা করবে না। ও চায় না জিজ্ঞাসা করতে। যদি জিজ্ঞাসা করে তবে ওর যে বিবিজান নাজাকে উনি দু চোখে দেখতে পারেন না আর পরে, তাই এটা আপাতত বাদ। নাজাকে কিছু একটা বলে বুঝিয়ে নিবে। তৌসির দাঁড়িয়ে আছে, তখনই পিছন থেকে ওর বাবা বলে উঠলেন, কিরে ইজ্জত মাল দিছে? তৌসির বাবার গলা শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে বলে, দিছে আব্বা হালা ইজ্জত বেয়াজ্জত করে দিছে। ওর বাবা এগিয়ে এসে মুচকি হেসে বলেন, দিলেই হইল, তার সাংসারিক জীবন কেমন যাচ্ছে? তৌসির ওনার কথায় চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, আর কি সংসার আব্বা, তোমার মায় আমার বউ রে খালি খোঁচা মেরে কথা কয়। আমার বউ আবার সবকিছু বোঝে না, পরে এসে আমারে জিজ্ঞাসা করে এটার মানে কি ওটার মানে কি। আজ জিজ্ঞাসা করতেছে চিংড়িতে যতই লবণ মাখাও না কেন কাঁচা গন্ধ কিন্তু মাথায় উঠবই। এটার মানে কি? এটা নাকি ওরে বিবিজান কইছে। ওর বাবা এটা শুনে ভারী শ্বাস ছেড়ে বলেন, কি কইতাম। আচ্ছা, আমি কলে কৌশলে আমারে কমুনি এইসব না করতে, মায়াটা অনেক ছোট। তৌসির মাথা নাড়িয়ে বলে, তোমার ইচ্ছা হইলে ক, নইলে আমার বউ আমার মাথার মগজ খাইয়া নিব। এই বলে বাপ ছেলের সামনে আগাতে থাকে নিচে যাওয়ার জন্যে। সময় এখন দুপুর গড়িয়ে 11টায়। চারিপাশে উত্তপ্ত রোদের দাপট, মনে হচ্ছে আগুনের হাতছানি ছড়িয়ে আছে বাতাসে। ইদানিং গরমে খামখেয়ালি খেয়াল থামতেই জানি না, মনে হয় একটা না দগ্ধ করছে ভূমি ও মানুষকে। আকাশের কোণে কোথাও নেই মেঘের আভাস, নেই শীতল বৃষ্টির সান্ত্বনা, শুধু অনাবৃষ্টির বিরামহীন তাপে ক্লান্ত পৃথিবীর হা হুতাশ করছে। গরম আর গরম। এই গরম সহ্য করতে না পেরে রুদ্র এসে ডুব দিচ্ছে শিকদার বাড়ির বড় পুকুরে। বড় পুকুরের পানি বেশ ঠান্ডা, মন প্রাণ জুড়িয়ে যায় একদম নিমিষে। ইজ্জত আলীর ওখান থেকে মাল নিয়ে আসার পথে গোসল দিয়েছিল একবার নদীতে, এখন আবার দিচ্ছে। মনে শান্তি মিলছে না। হঠাৎ পুকুর পাড় থেকে কেউ বলে ওঠে, রুদ্র ভাই, তোমার লুঙ্গি। রুদ্র কণ্ঠটা শুনে পাড়ের দিকে তাকায়, দেখে সিমরান দাঁড়িয়ে আছে। সিমরান তৌসিরের সেজো চাচা তিহান শিকদারের একমাত্র মেয়ে। মেয়েটা দেখতে বড্ড মায়াবী, গায়ের রং একটু চাপা হলেও মুখের গড়ন বেশ সুন্দর। রুদ্রের মনের কুঠিরে মাঝে মধ্যে এই মায়াবী মুখখানা উকিঝুঁকি দেয়, তবে রুদ্র এই উকিঝুঁকির ততটা পাত্তা দেয় না। রুদ্র সিমরানকে দেখে বলে, কি রে তুই এনা কি করস? আমি তো মিহুল রে কইছি লুঙ্গি দিতে। সিমরান লুঙ্গিটা কাপড় রাখার বাসে রাখতে রাখতে বলে, আমি আইতে চাইছি নাকি? মেহুল পাঠাইলো, ও খেলাই যাইব। রুদ্র ওর কথায় ভুরু কুচকে বলে, একটা যুবতী মাইয়া হইয়া একজন যুবক গোসল করছে, তার মধ্যে তুই কোন বিবেকে আইলি? সিমরান চলে যাচ্ছিল কিন্তু থেমে যায়, ঘাড় ফিরিয়ে রুদ্রের দিকে তাকিয়ে বলে, আপনি নিজেরে যুবক দাবি করেন? হ করি কেন, তোর কোনো সন্দেহ? বুড়ো হয়ে যাচ্ছেন, বয়স 32-এর উপরে, তাই কথা একটু সাবধানে কন। রুদ্র পানি থেকে উঠে সিঁড়িতে বসতে বসতে বলে,
যখন আইসিস আইলে এদিকে আয়, আমার পিঠে 2টা ঘষা মার, গা ঘষানো জাল দিয়া। সিমরান দীর্ঘশ্বাস ফেলে সিঁড়ি বেয়ে নেমে জালে সাবান নিয়ে এক হাত রাখে রুদ্রর কাছে, অন্য হাতে পিঠে ঘষে দেয়। রুদ্র চোখ বুজে নিয়ে বলে, তা সিমরান, বাড়িতে দেখলাম ঘটক আইলেও তোর বিয়ার লেগা নাকি? সিমরান রুদ্রের কথায় মেকি হেসে উত্তর দেয়। কি যে কন রুদ্র ভাই, আমার মতো কাইল্লা মাইয়ারে আর কে বিয়া করব যে বিয়া লাগবো? রুদ্রের খুব খারাপ লাগে সিমরানের নিজের প্রতি নিজের এমন উপহাস দেখে। রুদ্র কড়া গলায় বলে ওঠে, দূর, এমনে কইস না। তোর গায়ের রং একটু চাপা, কিন্তু তোর মতো সুন্দর গরনের মায়াবী মাইয়া আছে নাকি এই দুনিয়ায় 2টা? সিমরানের হাত থেমে যায় রুদ্রের কথাটা শুনে। সিমরান মুচকি হেসে বলে, মানুষ তো আর গরম দেখে না রুদ্র ভাই, সে ঘুইরা ফিরা সাদা রঙই দেখে। রুদ্র আলতো সুরে বলে, না রে বোকা, এমন না। কেউ কেউ চেহারার মায়াটাও খুঁজে দেখে, অনুভব করে, অতপর ভালোবাসে। রুদ্রের কথায় সিমরান চুপ করে যায়। রুদ্র ভাইয়ের সাথে কথায় পারা মুশকিলের কাজ। সিমরান কেন ওর নানা কবর থেকে উঠে এসেও পারবে না ওর সাথে কথায়। কাজে পারদর্শী না হলেও ভালো মতো কথার এক্কেরে 100তে কোটি। সিমরান কিছু সময় চুপ থেকে এবার আবদার এঁটে বসে। রুদ্র ভাই, আমি আপনার পিঠ ঘষে দিলাম, আপনি এর বদলে আমার শাপলার ব্যাট এনে দিবেন। রুদ্র ওর কথায় বলে, বিকালে পারতাম না, তোর লেগা গোসল কইরা গিয়া এখন আবার বিস্তাম নি হাঁটু পানিতে নামিয়া। কাল আনবনে কতটা। আচ্ছা। এই বলে সিমরান জাল রেখে হাত ধুয়ে নিয়ে বলে, আমি যাই। রুদ্র মাথা নাড়িয়ে বলে, যা। সিমরান চলে যেতে নেয়। তখনই রুদ্র পিছন থেকে ডেকে বলে, এ সিমরান, নয়া ভাবি কেমন রে? মানে ভাবমূর্তি আর কি। সিমরানকে নাঝার কথা জিজ্ঞাসা করায় ও হতাশার সুরে বলে, কেমন জানি রুদ্র ভাই, খুব কম কথা বলেন, কাজ ছাড়া একটা শব্দও ব্যয় করেন না, একদম চুপচাপ। রুদ্র ভেলকি মেরে বলে, ব্যয় করবো কেন? তৌসিফের বউ বললা কথা না। সিমরান আলতো হেসে উঠে রুদ্রের কথায়, তারপর বলে, হয়েছে, আপনি এবার তাড়াতাড়ি উঠে আসেন, বড় ভাইজান অপেক্ষা করতেছে, ভাত খাইব বইলা। এই বলে সিমরান চলে যায়। সিমরানের যাওয়ার পানে স্বপ্নবিষ্ট চোখে তাকিয়ে রুদ্র শুধু একটা আকাশচুম্বী হাসি দেয়। রাত 10টার কাছাকাছি খাওয়া দাওয়া শেষ হয়েছে। এই খানিকক্ষণ আগে শিকদার বাড়িতে। নাজহা এখন নিজেদের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। ফুরফুরে হাওয়া বইছে চারিদিকে, বেশ ভালোই লাগছে। বারান্দায় ওর প্রিয় জায়গা হোক তা যে কোনো স্থানের। বারান্দায় দাঁড়িয়ে আকাশপানে চেয়ে নিজের ভেতরে থাকা যত না বলা কত কথা, যত অভিযোগ, যত কষ্ট সব বলছে রবকে। বারবার আকাশের দিকে তাকিয়ে নিজের মনের না বলা, নিজেকে না বলা কথাগুলো চোখের অসহায় এই দৃষ্টিতে রবকে বলার যে শান্তি তা মহা অমৃতের ঊর্ধ্বে। ও সুরাব আকারে পড়েছিল নিশ্চয়ই আমি তোমার। আকাশের দিকে মুখ ফিরিয়ে দেখাকে লক্ষ্য করি। নাজা যেদিন থেকে পড়েছিল সেদিন থেকেই হতাশ হলে, কষ্টে বিধ্বস্ত হলে আকাশপানে চেয়ে নিজের ভেতরকার অশান্তি দূর করে। তৌসিরের করা অমানবিক বিষয়গুলো নাজাকে নিদারুণ যন্ত্রণায় পুরায়। ভাবতে ভাবতেই হতাশায় মারায়। চিত্ত ফেটে যায় শূন্যতার আগুনে। যে কি করে আস্ত একটা জীবন পার করবে এই অমানুষের সাথে, যার কিনা কোনো দায়িত্ব জ্ঞান নেই, যার প্রধান কাজ পয়সা বাঁচানো, যে নিকৃষ্ট অতল গহ্বরে লুকিয়ে থাকা শয়তানি আত্মা। নাজার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। না, এভাবে থাকা যায় না। এই মানুষের সাথে আর যাই হোক সংসার হয় না। এটা তো অন্যায়। নাজার সাথে তো খুব অন্যায় হয়েছে। কিভাবে ও এমন মানুষের সাথে গোটা জীবন থাকবে? আচ্ছা, নাজার কি এখান থেকে পালিয়ে যাওয়া উচিত? কোথায় যাবে? বাড়িতে? না, ওই বাড়িতে নাজার কখনোই যাবে না। যে বাড়ির লোকজন ওকে পণ্যরূপে বিলিয়েছে, একজন অমানুষের হাতে তুলে দিয়েছে ওদের কাছে, আর যাওয়া যায় না। তাহলে কি ইংল্যান্ড যাবে? ও চাইলেই পারবে যেতে। মাকে যদি একবার বলে তুমি আমায় এখান থেকে নিয়ে যাও, তবে মাসখানেকের ভেতরে ব্যবস্থা হয়ে যাবে। কারণ ওর মা সেখানকার একজন বড় বিজনেসম্যান, তার কাছে এগুলো পানি ভাত। কিন্তু নাজা বলতে পারবে না। মাকে যে ঘৃণা করে, বড্ড ঘৃণা করে। ছোটবেলায় যখন ওকে ছেড়ে ভাইকে নিয়ে গিয়েছিলেন, সেই থেকে আর কোনো সাক্ষাৎ, কোনো কথা তাদের মধ্যে হয়নি। মাকে শেষ কথাটা বলেছিল ছোট্ট নাজা, তুমি যেও না আম্মু, তুমি চলে গেলে আমার কি হবে? সেদিন নাজহার এই কথায় কোনো রাগ ছিল না, ছিল আক্ষেপ আর আকুতি। কিন্তু ওর এই অসহায় আকুতি ওর মা শোনেননি। তিনি চলে গিয়েছিলেন নিজ গন্তব্যে। তারপর হতে আর মা বলতে কেউ আছে পৃথিবীতে? নাজহা ভুলতে চেষ্টা করছে।
তবে ভোলার চেষ্টা করলে কি আর ভোলা যায়? মাঝে মধ্যে সেই ঠিক মনে পড়ে যায় মা তো। নারীর টান বলে কথা যখন মনে পড়ে তখন ভেতরটায় তোলপাড় শুরু হয়ে যায়। মনে হয় কেউ অন্তরটা টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাচ্ছে। এই খণ্ডখানেক ভাবনা মস্তিষ্কে আটতেই নাজা চোখের কোণে বিন্দু পরিমাণ জল জমে, কিন্তু তা গড়ায় না। কান্নায় নাজা অভ্যস্ত নয়। নাজা মানে জীবন, মানে বাস্তবতা। আর বাস্তবতা কখনোই সুখের হয় না। তা সবসময় কিছুটা দুঃখ, কিছুটা আনন্দ আর তিক্ততাই নিয়ে আয়োজিত। এই পৃথিবী সুখের জন্য বরাদ্দ নয়, এটা কেবল একটা যুদ্ধক্ষেত্র ছাড়া আর কিছুই নয়। এই দুনিয়া সেই জায়গা যেখানে আদম আলাহিসাল্লামকে শাস্তির জন্য পাঠানো হয়েছিল। তাহলে এই জায়গায় আমরা কিভাবে সুখ চেয়ে বসি? সুখ বলতে কিছু নেই, নিজের মনকে বোঝাতে পারলেই ফিতনাহীনে বাঁচা যায়, ব্যাস এতটুকুই। এমন সময় হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ নাঝার কানে ভেসে ওঠে। কিটালো তালুকদারের মাইয়া, জিন টিন ঘাড়ে তোলা শখ হয়েছে নাকি তোমার? তৌসিরের কথাখানি শুনে গায়ে ফোসকা পড়ার মতো একটা অনুভূতি হয় নাঝার, কিন্তু কোনো উত্তর দেয় না। চুপচাপ বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে থাকে। এই লোকের সাথে যতটুকু কম কথা বলা যায় ততটুকুই কল্যাণজনক নিজের জন্যে। তৌসির নাঝাকে চুপ থাকতে দেখে ভুরু কুচকায়। মায়াটার কি হইল? সারাদিন তো ফ্যাত করে, কিন্তু আজ কথার উত্তর দিল না যে। সভ্য জিন টিন ভর করল নাকি আবার? তৌসিরের মোটেই পছন্দ হলো না এমন নীরবতা। এই নীরবতা বিরক্তিকর তৌসিরের জন্য। সত্য অর্থে তৌসিরের নাঝার সাথে কথা বলতে ভালোই লাগে। কথায় কথায় ওকে রাগিয়ে দাও, ওর রাগ দেখা, এগুলো অভ্যাসের মধ্যে পড়ে যাচ্ছে ইদানিং। তৌসির মেকি হেসে নাঝার পাশে গিয়ে দাঁড়ায়। কিছুটা দূরত্ব নিয়েই দাঁড়ায়, কাছে দাঁড়ালো না। পারে না বেজ্জত কইরা দেয়। বেজ্জত হওয়ার চেয়ে ইজ্জত নিয়ে বাচ্চাটাই উত্তম। তৌসির কিছু সময় চুপটি করে দাঁড়িয়ে রয়, একেবারে সাধু বাচ্চার মতো। কিন্তু সাধু তকমা তো আর তৌসিরের সাথে যায় না। তাই মাথাটা কাত করে নাঝার ন্যায় তাকায়। নাঝার ভাবমূর্তি বোঝার চেষ্টা করে, ভালো নাকি খারাপ নাকি মধ্যম। কিন্তু না, তৌসির বুঝতে পারে না ওর ভাবমূর্তিটা। কোনো হালারপুতের মুখ থেকে একখণ্ড গান শুনেছিল, মেয়েদের মন বুঝা নয় রে নয় সোজা। যখন শুনেছিল তখন বোঝেনি গানের মর্ম, তবে আজ বুঝলো বটে গানের মর্মখানি। মাইয়া মানুষের মন আর মুড বুঝা বেশ কঠিন, একখানা কর্ম। অল্প সময় চেয়ে থেকে সোজা হয়ে দাঁড়ায়, তারপর আকাশপানে দৃষ্টি নিবদ্ধ রেখে বলে, তুমি বড়ই স্বার্থপর তালুকদারের মাইয়া, দুঃখ দরদ নাই বিন্দু পরিমাণে তোমার ভিতরে। নাজা নিজের বিরুদ্ধে এমন অসহ্য বাণী শুনে থমকায় সামান্য। তৌসিরের তো মানব নাকি, ওকে দুঃখ দরদ শেখাচ্ছে না। এবার আর মানা যায় না, কিছু না বললে নিজেকে অপমান করা হবে। যে আস্ত মানুষ কুপিয়ে হাত লাল করে সে দুঃখ দরদ শেখাচ্ছে। নাজা হালকা ঘাট ঘুরে তৌসিরের দিকে দুর্ভেদ্য চোখে চেয়ে বলে, আপনার সাথে আমি কি করেছি যে এমন কারণহীন কথা ফরমাচ্ছেন? তৌসির আকাশ থেকে দৃষ্টি সরিয়ে এক নজর প্রণয়াভিত নয়নে তাকায় নাজার শোধাময় মুখ পানে। এক নজর তাকিয়ে ঠিক চোখের পলক সরাতে পারে না, বিধায় ওর পানে চেয়ে থেকে মৃদু সুরে ধারণ করে, এই যে আজ সকালে আমি ক্লান্তিতে মাছের মতো হুইতা বিছনায় ছটফট করলাম, সামনে থাইকেও তো একবার জিজ্ঞাসা করলা না কি হয়েছে আপনার? নাজা তৌসিরের কথায় কিঞ্চিত হাসে। যদিও উক্ত কথাটা হাসির নয়, তবে নাজার কাছে তা তার ছেলের একটা কথা, যার কোনো ভিত্তি নেই। ওকে আর কোনো কাজ পাচ্ছে না যে ওকে এসব জিজ্ঞাসা করবে। নাজা সবসময় টাস টাস উত্তর দিতে অভ্যস্ত, তাই অভ্যাস মতোই আকাশের ন্যায় তাকিয়ে জলদি উত্তর দেয়, আপনি ছটফট কেন? যদি মরেও যান আমি নিজ ইচ্ছে আপনার লাশেও চোখ বুলাবো না। জিজ্ঞেস করা তো অনেক দূরের বিষয়। নাজার কথাটা শুনে প্রথমে খারাপ লাগে না, কিন্তু যখন দ্বিতীয়বার ওর কথাটা ভালোভাবে বুঝে তখনই কেমন লাগে তৌসিরের প্রাণকেন্দ্রে। নাজা ওকে পছন্দ করে না, তৌসিরও ওকে পছন্দ করে না, কিন্তু তাই বলে এভাবে এত কঠিন কথা বলা যায় নাকি? হয়তো যায়, তাই তো নাজা টাস করে এই বাণী বুনে দিল। তৌসির ওর কথায় ম্লান হেসে বলে, আরে লাশ দেখবা কি? দেখা গেল লাশই পাইবা না। নাজা ওর কথায় শক্ত গলায় বলে, না পাওয়াই ভালো। পেলে দেখা গেল আপনাদের মতো মানুষদের জন্য দোয়া দুরুদ সিন্নি কত কি করতে হয়। এগুলোর যোগ্য তো আপনারা না, তাই লাশ না পেলে আরো ভালো। তৌসির দীর্ঘশ্বাস আড়াল করে বলে ওঠে, একটা হাসা কথা কই তালুকদারের মাইয়া, শুনবা? বলুন। তোমারেও আমার একটুও পছন্দ না। তোমারে দেখলে বিষ বিষ লাগে, মন চায় ধইরা তোমার ইচ্ছা মতো কূপ দেই। তৌসিরের কথায় নাজা থমকায় না, কারণ ও জানে এটা ভালো করে। ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ঝুলিয়ে তাচ্ছিল্যপূর্ণ চোখে তৌসিরের ন্যায় খানিকক্ষণ তাকিয়ে রয়, তারপর বলে, তাহলে কোপান, আমি তো আপনার কেনা পণ্য, যা ইচ্ছে করতে পারবেন, অভিযোগ করব না। নাজার এই অসহায় কথাটা ঠিক যেন মানতে পারে না তৌসির, কেমন জানি লাগে, তাই দীর্ঘশ্বাস ফেলে বলে, আজ এত নরম ফ্যাট করছো না কেন? লাঙ্গের কথা মনে টনে পড়লো নাকি? লাং শব্দ শুনেই নাজার মগজ ফাটতে শুরু করে। এইসব বাজে ইঙ্গিতের কথাবার্তা নাজার শুনলে গায়ে ফুসকুড়ি পড়ে। বিষাক্ত চোখে তৌসিরের দিকে তাকায়, ওর নাসিকা ডগায় মুহূর্তে একগুচ্ছ রাগ জমে ফ্যাত করে বলে ওঠে, নিজের নিকৃষ্ট ভাবনার জবান সামলে রাখুন।
তৌসিরের কথায় তীক্ষ্ণ চোখে অন্যায় চায়, মনে মনে বুনে এই তো চলে আইছে আমার নাগিন নিজের আসল রূপে। তৌসির গা ছাড়া ভাব নিয়ে বলে, এই আমি সামলাইয়া রাখি, কিন্তু তোমার সামনে আসলে কেমন জানি বেসামাল হইয়া যায়। এতে আমার কোনো দোষ নাই। আপনার এই জবান একদিন পচে গলে পড়বে। যে অবস্থার কথাবার্তা আপনার। নাজারি অভিশাপমূলক কথায় বড্ড বিরক্ত হয় তৌসির। গাদ্দারের মতো একখানা কথা কইল এই মাইয়া। তৌসির তিক্ত সুরে বলে ওঠে, ডাকাইতের ঘরে ডাকাইত, তুই দেখতেছি বাপ চাচার মতো গাদ্দারিতে ওস্তাদ। জামাইয়ের এমন অভিশাপ দেশ, গজব পড়ব তোর এই ঠাড়া পড়া জবানে। নাজা দাঁত চেপে তৌসিরের কথার পিঠে বলে, আগে যদি জানতাম এতটা খারাপ আপনি, তাহলে আপনার নামে কবুল না পড়ে বিষ খেতাম আমি। তৌসিরও কি কম যায় নাকি? ও সোজা উত্তর শোধায়, আগে খাস নাই, তাহলে এখন খা, দিতে মাইনা বিষ। নাজার এক মুহূর্ত দাঁড়ায় না, বারান্দা থেকে চলে আসে। এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা সম্ভব নয় পক্ষে। যাওয়ার সময় বলে যায়, ছি ছি, এত মুনাফিক, এত মুনাফিক। নাজার যাওয়ার দিকে তাকিয়ে তৌসির বুক চিরে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কুত্তার বাচ্চা কুত্তার মতো ঘেউ ঘেউ না কইরা সাপের মতো ফ্যাট করে কেন? এই বলে চারিপাশে বিরক্ত নিয়ে এক পলক চোখ বুলায়, তারপর নিজেও রুমে যায়। এখানে থেকেই বা কি করবে? তৌসির ঘুমিয়ে আছে নিচে পাটিতে। ওর বাহুতে এলোমেলো চুলে শুয়ে আছে নাজা। হাজারবার বললেও নাজা বিছানায় যাবে না। ওর কথা প্রথম দিন যখন নিচে ঘুমানোর কথা বলছেন, তাহলে নিচেই ঘুমাবো। তৌসির কি আর করবে? ও কি কখনো পারবে নাজার ঘাটতারামির সাথে? না, তো কখনোই পারা সম্ভব নয়। তৌসিরের নানা কবর থেকে উঠে এসে তর্কে পারবেন না, আর তৌসিরের পক্ষে পারা তো অনেক অনেক দূরের বিষয়। তাই নিজেও নিচে চলে এসেছে। নাজাকে নিজের পক্ষে টেনে নিয়ে বেদম ঘুমে তলিয়েছে। নাজাও ঘুমাচ্ছে, সাথে ওর বিড়ালগুলো আছে ওদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পেট উল্টে শুয়ে। তৌসিরের সারাটা শরীর ব্যথা করে নিচে ঘুমালে, কিন্তু নাজার ঘন কেশ তরঙ্গে নাক মুখ ডুবিয়ে ঘুমানোর লোভ যে সামলাতে ব্যর্থ। এত এত কষ্টের সহিত নাজার পাশেই থাকে। নাজার চুলে মুখ ডুবিয়ে ঘুমালে মনে হয় এটাই অমৃত নিদ্রা। তৌসির গভীর ঘুমে ডুবে থাকলেও ওর ভিতরে ভিতরে এক অদ্ভুত জাগরণে তাড়িত আছে এখন। হঠাৎই কানে আছড়ে পড়ে এক ঝনঝন শব্দ, নুপুরে ঠন ঠন ধ্বনি। মনে হয় কেউ অদৃশ্য পায়ে ওর মাথা চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। প্রতিটা পায়ের শব্দ মনে হচ্ছে মৃত্যুর ঘণ্টা ধ্বনি, অশরীরী নৃত্যের মন্দ্রস্বর। স্বপ্নে আচানক ওর চোখের সামনে উন্মোচিত হয় এক ভয়াবহ দৃশ্যপট। আগুনে দাউ দাউ করে জ্বলছে চারিদিক। শিখার লেলিহান জিহবা আকাশ ছুতে চাইছে। বাতাস হয়তো কাঁপছে দগ্ধ মাংসের করুণ গন্ধে। সে অগ্নির ভেতর দাঁড়িয়ে আছে এক নারী, নগ্ন অর্ধ জ্বলন্ত দেহ। দগ্ধ চামড়ার গন্ধে চারিদিক ভারিয়ে উঠছে। সেই নারী আর্তচিৎকার করছে, কিন্তু এই চিৎকার মানুষের কম, মৃত আত্মাদের কবর ফাটা হাহাকার মনে হচ্ছে বেশি। তার পাশে এক অর্ধবয়স্ক নারীকে টেনে নিয়ে যাচ্ছে অন্ধকারে অমানবিক হাত। সে নারীর বুক ফাটা কান্না আকাশকে ফাটিয়ে দিতে চাইছে, কিন্তু আগুনের শব্দে তা গিলে খাচ্ছে শূন্যতা। লুটেরা দানবেরা তার ইজ্জত ছিঁড়ে খাচ্ছে শকুনের মতো। রক্ত ঝরছে মাটিতে, আবার সেই রক্ত মিশে যাচ্ছে অগ্নির তীব্রতায়। এসব কিছু মিলে এক শয়তানি রঙে রজ্জিত হচ্ছে দিগন্ত। তবে এই চিৎকারগুলো কখনো অমিলের অচেনার সুরে, আবার হঠাৎ বাংলার কান্নায় রূপ নিচ্ছে, ভাষা বদলাচ্ছে, অথচ যন্ত্রণা একই। রক্ত, আগুন আর ধর্ষিত আত্মার হাহাকার। শব্দগুলো মিশে যাচ্ছে মৃত্যুর গর্জনে। মনে হচ্ছে পৃথিবী ভেঙে পড়ছে ওই মুহূর্তে ধ্বংস হয়ে। তৌসিরের নির্দিত বুক হু হু করে উঠে। ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কপাল কুঁচকে রয়, শ্বাস আটকে গেছে গলায়। স্বপ্ন আর বাস্তবে সীমারেখা গুলিয়ে যাচ্ছে। মনে হয় তৌসিরও এই দগ্ধ মাঠে দাঁড়িয়ে আছে। রক্ত, আগুন, আর্তনাদ সব মিলে চারিপাশে এক শয়তানি মহাযজ্ঞে পরিণত হয়েছে। এই স্বপ্ন বারংবার তৌসিরকে এসে দেখা দেয়। এই স্বপ্ন তৌসিরের কাছে কোনো স্বপ্ন নয়, বরং মনে হয় ওর জাহান্নামের দরজা হঠাৎ খুলে গিয়ে ওকে নিজের ভেতরে গিলে নিচ্ছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।